আমি ফরিদা, আর আমার ছেলে জসিম আমাকে বিয়ে করবে, এই কথাটা আমি কখনো কল্পনাও করিনি। আমাদের স্কাইপে কথোপকথন দিয়েই সব শুরু। আমি লন্ডনে আর জসিম কানাডাতে পড়াশোনা করছিল। একদিন রাতে স্কাইপে কথা বলার সময় জসিম আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করল। মা, আমাদের সম্পর্ক কি শুধু মা-ছেলের মধ্যেই সীমাবদ্ধ? নাকি আমরা আরও অন্য কিছু হতে পারি? প্রথমে আমি বুঝতেই পারিনি ও কি বলতে চাইছে। তোর মাথা খারাপ হয়েছে? আমি হেসে উড়িয়ে দিলাম। না মা, আমি আসলেই তোমাকে নতুন সম্পর্কে চাই, জসিম বলল। তোমাকে আমি একজন মহিলা হিসেবে দেখতে শুরু করেছি। তোমার ছবিগুলো দেখি আর ভাবি তুমি কত সুন্দর। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি স্কাইপের স্ক্রিনে স্তব্ধ হয়ে বসে রইলাম। একই শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে চাইছে। কিন্তু সেই মুহূর্তে আমার মনে পড়ল, আমার বয়স মাত্র ৩৬ আর জসিমের বয়স ১৮। আমি যখন জসিমকে জন্ম দিয়েছিলাম তখন আমার বয়স ছিল মাত্র ১৮। আমরা দেখতে অনেকটা বোন ভাইয়ের মতো ছিলাম। আমাদের সেই স্কাইপ কল থেকে জসিম ছুটিতে যখন লন্ডনে এলো তখন সব বদলে গেল। এয়ারপোর্টে ও আমাকে দেখে প্রথমে জড়িয়ে ধরল, তারপর আমার গালে চুমু খেল। আমি অবাক। সবাই আমাদের দেখছে। কিন্তু তখন বুঝতে পারলাম কেউ সন্দেহ করেনি যে আমরা মা-ছেলে। সবাই ভেবেছিল আমরা প্রেমিক-প্রেমিকা। হোটেলে ফিরে জসিম আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমি তোমাকে বিয়ে করব। আমি তার দিকে তাকালাম। আমার মনে হল এই সম্পর্ক নিয়ে আমাকে গভীরভাবে ভাবতে হবে। আমার হাতে একটা লেটার ছিল যেটা ও জানত না। সেই চিঠিতে লেখা ছিল একটা অদ্ভুত সত্য। জসিম আমার ছেলে নয়। আমি তাকে দত্তক নিয়েছিলাম যখন সে মাত্র ১ বছরের ছিল। আমি কখনোই ওকে সত্যিটা বলিনি। জসিম ভেবেছে ও আমার নিজের ছেলে। জসিম, তোমাকে একটা কথা বলার আছে, আমি ধীরে ধীরে বললাম। তুমি আমার জৈবিক সন্তান নও। জসিম হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তুমি কি বলছ? তার চোখে অবিশ্বাস। আমি আমার ব্যাগ থেকে একটা পুরনো ফটো বের করলাম। আমি তোমাকে একটা আশ্রয় থেকে নিয়ে এসেছিলাম। তখন তোমার বয়স ছিল মাত্র ১ বছর। এতদিন ধরে তুমি আমাকে মিথ্যা বলে এসেছ? জসিম প্রশ্ন করল, তার কণ্ঠে হতাশা। আমি মাথা নাড়লাম। আমি চেয়েছিলাম তোমার স্বাভাবিক জীবন হোক। আমি চেয়েছিলাম তুমি নিজেকে একজন পূর্ণাঙ্গ পরিবারের সদস্য মনে করো। জসিমের অভিমান আর রাগ পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাহলে আমার আসল বাবা-মা কারা? তারা কেন আমাকে ছেড়ে দিয়েছিল? সেই মুহূর্তে আমি জসিমকে সত্যিটা বলব কি না ভেবেছিলাম। কিন্তু আমি জানতাম সত্যিটা না বললে আমাদের সম্পর্ক আর কখনোই আগের মতো হবে না। তোমার পিতা ছিলেন লর্ড রবার্ট হ্যামিল্টন, একজন বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী, আমি ধীরে ধীরে বললাম। আর তোমার মা ছিলেন মালিকা দাস, একজন ভারতীয় গবেষক। তারা একসাথে কাজ করতেন একটি গোপন সরকারি প্রকল্পে। কিন্তু একটি অদ্ভুত দুর্ঘটনায় তারা উভয়েই মারা যান। জসিমের চোখে অবিশ্বাস আর কৌতূহলের মিশেল দেখা গেল। কিসের প্রকল্প? কি দুর্ঘটনা? আমি একটা গভীর শ্বাস নিলাম। তারা কাজ করছিলেন একটি টাইম ম্যানিপুলেশন ডিভাইস নিয়ে। একটি এমন যন্ত্র যা দিয়ে সময়ের গতি পরিবর্তন করা যেত। কিন্তু পরীক্ষার সময় একটি বিস্ফোরণ হয়েছিল। প্রকল্পটি সম্পূর্ণ গোপন ছিল, তাই সরকার এটা ঢাকতে গিয়ে তোমার পিতামাতাকে একটি কার দুর্ঘটনায় মারা গেছেন বলে দেখিয়েছিল। জসিম চেয়ারে বসে পড়ল। তাহলে কেন আমি সেখানে ছিলাম না? আমাকে কেন বাঁচানো হয়েছিল? আমি তার পাশে বসলাম। কারণ সেদিন তোমাকে আমি দেখাশোনা করছিলাম। আমি তোমার মায়ের সবচেয়ে কাছের বন্ধু ছিলাম। তোমার জন্মের সময় আমিই তার পাশে ছিলাম। তোমার বাবা-মা দুর্ঘটনার পর সরকারি লোকেরা তোমাকে নিয়ে যেতে এসেছিল। কিন্তু আমি তোমাকে দিতে রাজি হইনি। আমি তোমাকে নিয়ে পালিয়ে গেলাম আর নিজের সন্তান হিসেবে পালন করতে লাগলাম। জসিম স্তব্ধ হয়ে আমার কথা শুনছিল। তাহলে তুমি আমার মা নও? তুমি আমার মায়ের বন্ধু। হ্যাঁ, কিন্তু তোমাকে আমি আমার নিজের সন্তানের মতোই ভালোবাসি, জসিম। এটা কখনো ভুলো না। জসিম উঠে দাঁড়াল আর জানালার দিকে হাঁটতে লাগল। তাহলে আমার জীবনটাই একটা মিথ্যার উপর দাঁড়িয়েছিল। আমি কি ভুল করেছি জসিমকে সত্যি বলে? কিন্তু হঠাৎ করে জসিম ঘুরে দাঁড়াল আর বলল, আমার বাবা-মা কি সত্যিই সময় নিয়ে গবেষণা করতেন? তাদের গবেষণার কি হয়েছিল? আমি মাথা নাড়লাম। জানি না। সরকার সব কিছু গোপন করে ফেলেছে। আমি জানতে চাই, জসিম জোর দিয়ে বলল।
আমার বাবা-মার কাজ সম্পর্কে, তাদের গবেষণা সম্পর্কে সব কিছু। আমি দেখলাম তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা, যেটা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম জসিম আর আগের সেই ছেলে নেই। তাহলে আমরা খুঁজব, আমি বললাম। আমরা তোমার পিতামাতার রহস্য উদ্ঘাটন করব গো। আমাদের আবেগপূর্ণ কথোপকথন থেকে শুরু হলো একটি অদ্ভুত এবং রোমাঞ্চকর যাত্রা। জসিম আর আমি মিলে খুঁজতে লাগলাম তার পিতামাতার অতীত, তাদের গবেষণা, আর সেই রহস্যময় প্রকল্প সম্পর্কে সব তথ্য। প্রথমেই আমরা লর্ড রবার্ট হ্যামিল্টনের পুরানো অফিসে গেলাম। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে তিনি একসময় কাজ করতেন। সেখানে গিয়ে আমরা দেখলাম তার সব গবেষণা প্রায় মুছে ফেলা হয়েছে। কিন্তু বিভাগের একজন বৃদ্ধ অধ্যাপক, ড জেমস ক্লার্ক, লর্ড হ্যামিল্টনকে ভালো করেই চিনতেন। রবার্ট একজন প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন, ড ক্লার্ক বললেন। কিন্তু তিনি যে কাজে লিপ্ত ছিলেন সেটা ফিজিক্সের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে সময় শুধু একমুখী নয়, বরং বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারে। তার থিওরি অনুসারে আমরা শুধু ভবিষ্যতে যেতে পারি না, বরং সময়ের গতিকেও মন্থর করতে পারি। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। তিনি একটি যন্ত্র তৈরি করেছিলেন। একটি অদ্ভুত যন্ত্র যেটা কোয়ান্টাম ফিল্ড ম্যানিপুলেশন ব্যবহার করে সময়ের গতি পরিবর্তন করতে পারত। তিনি এটাকে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটর বা টিআরএম নাম দিয়েছিলেন। সেই যন্ত্র এখন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ড ক্লার্ক মাথা নাড়লেন। সেটা তো দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল। তাই না? আমি আর জসিম এক আরেকের দিকে তাকালাম। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত বিস্ফোরণ? আমাদের তদন্ত আমাদের নিয়ে গেল ভারতে, মালিকা দাসের বাড়িতে। কলকাতার একটি পুরনো বাড়িতে এখনও তার পরিবার বাস করত। মালিকার বাবা, বিনয়বাবু, আমাদের দেখে অবাক হলেন। তুমি? জসিম, তিনি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলেন। তুমি বেঁচে আছো? জসিম অবাক হয়ে গেল। আপনি আমাকে চেনেন? চিনি। তুমি আমার নাতি। বৃদ্ধ লোকটি জসিমকে জড়িয়ে ধরলেন। আমরা ভেবেছিলাম তুমিও সেই দুর্ঘটনায় মারা গিয়েছ। আমি বিনয় বাবুকে সব বললাম। কিভাবে আমি জসিমকে বাঁচিয়েছিলাম, কিভাবে আমরা পালিয়ে গিয়েছিলাম, সব কিছু। বিনয় বাবু আমাদের মালিকার পুরানো ঘরে নিয়ে গেলেন। মালিকা তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র এখানে রাখত। তার মৃত্যুর পর আমি এই ঘর ঠিক তেমনি রেখেছি। ঘরটি ধুলো ভরা ছিল, কিন্তু আসবাবপত্র সব ঠিক তেমনি ছিল যেমনটা মালিকা রেখে গিয়েছিলেন। আমরা সারাদিন ধরে ঘরটি খুঁজলাম, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম না। কিন্তু রাতে জসিম হঠাৎ আমাকে ডেকে তুলল। দেখো এই ছবিটা। সেটা ছিল একটি পারিবারিক ফটো, যেখানে মালিকা, রবার্ট আর ছোট জসিম ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল ফটোর পেছনে লেখা একটি সংকেত, 31464883514119 এটা একটি জিপিএস কোঅর্ডিনেট, জসিম বলল। আর 7 হতে পারে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটরের 7ম সংস্করণ। আমরা সেই কোঅর্ডিনেট গুগল ম্যাপে সার্চ করলাম আর দেখলাম এটা জেরুজালেমের একটি প্রাচীন ভবনের অবস্থান। পরের দিনই আমরা ভারত থেকে ইসরায়েলের দিকে রওনা দিলাম। কিন্তু আমাদের কেউ একজন লক্ষ্য করেনি যে আমাদের পিছনে একটি কালো গাড়ি আমাদের অনুসরণ করছিল। কোনো অজানা শত্রু আমাদের তদন্ত নজর রাখছিল। জেরুজালেমে পৌঁছে আমরা সেই প্রাচীন ভবনে গেলাম। বাইরে থেকে এটা একটি ছোট মিউজিয়াম মনে হচ্ছিল। ভেতরে ঢুকে আমরা দেখলাম এটা একটি পুরাতাত্ত্বিক প্রদর্শনী, যেখানে প্রাচীন ইহুদি সভ্যতার নিদর্শন রাখা ছিল। মিউজিয়ামের ম্যানেজার, একজন বৃদ্ধ ইহুদি লোক, আমাদের দেখে অবাক হলেন। আপনারা কি লর্ড হ্যামিল্টনের খোঁজ করছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা দুজনেই চমকে উঠলাম। আপনি কিভাবে জানলেন? জসিম জিজ্ঞেস করল। লোকটি হাসলেন। কারণ আপনার চোখ দেখে আমি বুঝতে পারছি আপনি তার ছেলে। আসুন, আমি আপনাদের দেখাই। তিনি আমাদের নিয়ে গেলেন মিউজিয়ামের পেছনের দিকে, একটা গোপন দরজা দিয়ে। সেখানে ছিল একটা ভূগর্ভস্থ ল্যাব। সেখানে নানা ধরনের যন্ত্রপাতি ছিল, যেগুলো আমি কখনো দেখিনি। এটাই ছিল লর্ড হ্যামিল্টনের গোপন ল্যাব, লোকটি বললেন। তিনি আর ড দাস এখানে তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন, সরকারি প্রকল্প শেষ হবার পরও। কেন এখানে? আমি জিজ্ঞেস করলাম। কারণ জেরুজালেম একটি অদ্ভুত শহর, লোকটি বললেন। এখানে পৃথিবীর আধ্যাত্মিক শক্তির একটি কেন্দ্র আছে। আর তাদের গবেষণা ছিল সময় নিয়ে। সময় আর আধ্যাত্মিকতা একই সূত্রে বাঁধা। আমরা ল্যাবের চারপাশে ঘুরতে লাগলাম। সেখানে ছিল নানা ধরনের নোটবুক, ডায়াগ্রাম আর যন্ত্রাংশ।
কিন্তু TRM-7 নামক যন্ত্রটির কোনো চিহ্ন ছিল না। তারা সফল হয়েছিলেন, লোকটি হঠাৎ করে বললেন। তারা সময়ের গতি ধীর করতে পেরেছিলেন কিভাবে? জসিম জিজ্ঞেস করল। তারা আবিষ্কার করেছিলেন যে মানুষের চেতনার মাধ্যমে সময়ের গতি পরিবর্তন করা যায়। তারা একটি যন্ত্র বানিয়েছিলেন যা মানুষের চেতনাকে বাইরের থেকে নিয়ন্ত্রণ করতে পারত। এই মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে নিজের চারপাশে সময়ের গতি ধীর করে দিতে পারত। এটা কি সম্ভব? আমি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কিন্তু এতে বিপদ ছিল, লোকটি বললেন। কারণ যেখানে সময়ের গতি ধীর হয় সেখানে নিয়মের বিপরীতে যেতে হয়। আর প্রকৃতি তার নিয়মের বিরুদ্ধে কাউকে যেতে দেয় না। তারা মারা গিয়েছিলেন কারণ? জসিম প্রশ্ন অসমাপ্ত রেখে বলল। কারণ প্রকৃতি প্রতিশোধ নিয়েছিল, লোকটি বললেন। তারা যখন TRM-7 পরীক্ষা করছিলেন তখন সময়ের গতি এতটাই ধীর হয়ে গিয়েছিল যে তারা প্রায় স্থির হয়ে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আবার সময় স্বাভাবিক গতিতে ফিরে আসতে শুরু করে, আর সেই অবস্থান থেকে সময়ের স্বাভাবিক গতিতে ফিরে আসা মানে ছিল এক বিশাল বিস্ফোরণ। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। জসিমের চোখে আমি দেখলাম তার পিতামাতাকে হারানোর বেদনা। কিন্তু TRM-7 কোথায়? জসিম শেষ পর্যন্ত জিজ্ঞেস করল। তারা সেটা তোমার কাছে রেখে গিয়েছিলেন, লোকটি বললেন। এখন সেটা কোথায়? আমি জানি না। আমার কাছে? কিভাবে? জসিম অবাক হয়ে প্রশ্ন করল। লোকটি জসিমের বাম হাতের দিকে তাকালেন। তোমার হাতে যে জন্মচিহ্ন আছে ওটা আসলে জন্মচিহ্ন নয়। জসিম তার বাম হাতের ত্রিভুজাকার চিহ্নের দিকে তাকাল। এটা ছিল তার জন্ম থেকেই একটা ছোট্ট ত্রিভুজাকার চিহ্ন। এটা আসলে কি? জসিম জিজ্ঞেস করল। এটা TRM-7 এর সংযোগ চিহ্ন, লোকটি বললেন। তোমার বাবা মা জানতেন তাদের গবেষণা বিপজ্জনক, তাই তারা TRM-7 এর নিয়ন্ত্রণ ক্ষমতা তোমার মধ্যে প্রতিস্থাপন করেছিলেন। এই চিহ্ন দিয়ে তুমি যন্ত্রটি সক্রিয় করতে পারো। কিন্তু যন্ত্রটি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। লোকটি একটা পুরনো পাথরের বাক্স বের করলেন। এটা তারা আমার কাছে রেখে গিয়েছিলেন। তোমার জন্যই। তারা জানতেন একদিন তুমি এখানে আসবে। জসিম সেই বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি অদ্ভুত ধাতব বস্তু, ঘড়ির মতো, কিন্তু তার মধ্যে জ্বলছিল একটি নীল আলো। TRM-7, জসিম ফিসফিস করে বলল। হঠাৎ করে আমরা শুনতে পেলাম কিছু লোকের পায়ের শব্দ। আমরা ফিরে দেখলাম কয়েকজন কালো পোশাক পরা লোক হাতে বন্দুক নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। ওরা এসে গেছে, বৃদ্ধ লোকটি বললেন। ওরা চায় না যে TRM-7 তোমার হাতে পড়ুক। কারা ওরা? আমি প্রশ্ন করলাম। একটি গোপন সংস্থা, টেম্পোরাল গার্ডিয়ান। ওরা সময় সম্পর্কিত সব গবেষণা নিয়ন্ত্রণ করে। আমরা দ্রুত পালানোর চেষ্টা করলাম, কিন্তু পেছন থেকে গুলির শব্দ শুনতে পেলাম। বৃদ্ধ লোকটি আহত হলেন। পালাও, তিনি বললেন। TRM-7 নিয়ে পালাও। এটা শুধু তোমাদের হাতেই নিরাপদ। জসিম TRM-7 হাতে নিয়ে আমার দিকে তাকাল। আমরা কি করব? আমরা পালাবো, আমি বললাম। আমরা মিউজিয়ামের পেছনের দরজা দিয়ে বেরিয়ে প্রাচীন জেরুজালেমের গলিতে ছুটে পালালাম। পেছনে কালো পোশাক পরা লোকেরা আমাদের তাড়া করল। আমরা প্রাচীন শহরের গলি ঘুজি পার হয়ে একটা বাজারে পৌঁছলাম। সেখানে জনতার মধ্যে মিশে গেলাম। আমরা জানতাম আমাদের কাছে সময় কম। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করবেই। আমাদের একটা প্ল্যান দরকার, আমি বললাম। আমি জানি কোথায় যেতে হবে, জসিম হঠাৎ বলল। তার চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস দেখলাম। কোথায়? দুবাই। TRM-7 এর ভেতরে আমি একটা ম্যাপ দেখতে পাচ্ছি। কোঅর্ডিনেট। আমরা সেই রাতেই জেরুজালেম থেকে দুবাই রওনা দিলাম। আমাদের পেছনে টেম্পোরাল গার্ডিয়ানরা ছিল, কিন্তু আমরা কৌশলে তাদের এড়িয়ে যেতে সক্ষম হলাম। দুবাইতে পৌঁছে আমরা সেই কোঅর্ডিনেটে গেলাম, যেটা ছিল বুর্জ খলিফার কাছে একটি লুকানো বাড়ি। বাড়িটির বাইরে লেখা ছিল দাস হ্যামিল্টন ফাউন্ডেশন। এটা তোমার বাবা মার ফাউন্ডেশন, আমি অবাক হয়ে বললাম। আমরা ভেতরে ঢুকলাম আর দেখলাম একটি সুন্দর অফিস। রিসেপশনে একজন মহিলা ছিলেন। তিনি জসিমকে দেখে অবাক হলেন। তুমি? জসিম হ্যামিল্টন, তিনি জিজ্ঞেস করলেন। জসিম মাথা নাড়ল। আমরা তোমার অপেক্ষা করছিলাম, মহিলাটি বললেন। আমার নাম ডক্টর সারা আহমেদ। আমি তোমার বাবা মার সহকর্মী ছিলাম। ডক্টর আহমেদ আমাদের একটি গোপন লিফটে নিয়ে গেলেন, যেটা আমাদের নিয়ে গেল মাটির নিচে একটি বিশাল ল্যাবরেটরিতে। এখানেই তোমার বাবা মা তাদের আসল গবেষণা করতেন, ডক্টর আহমেদ বললেন। টেম্পোরাল গার্ডিয়ানরা জানত না এই জায়গার কথা।
কিন্তু আপনি কিভাবে জানলেন আমরা আসব? জসিম জিজ্ঞেস করল। কারণ তোমার বাবা মা সময়ের সাথে খেলতে শিখেছিলেন, ডক্টর আহমেদ বললেন। তারা জানতেন ভবিষ্যতে কি ঘটবে। তারা জানতেন টেম্পোরাল গার্ডিয়ানরা তাদের হত্যা করবে, তাই তারা তোমাকে বাঁচানোর ব্যবস্থা করেছিলেন। তারা জানতেন তুমি একদিন TRM-7 নিয়ে এখানে আসবে গি। কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন তারা এতটা বিপদ নিলেন? কারণ TRM-7 আসলে শুধু সময় নিয়ন্ত্রণের জন্য নয়, ডক্টর আহমেদ বললেন। এটা মানবজাতির ভবিষ্যৎ বাঁচানোর একমাত্র উপায়। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। আমাদের গ্রহের ভবিষ্যৎ অন্ধকার, ডক্টর আহমেদ বললেন। তোমার বাবা মা একটি প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যা দিয়ে কোনো নির্দিষ্ট স্থানে সময়ের গতি ধীর করা যায়। এর মাধ্যমে আমরা পৃথিবীকে আসন্ন জলবায়ু বিপর্যয় থেকে বাঁচাতে পারি, ধীরে ধীরে গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমিয়ে এনে। কি? আমি বুঝতে পারছি না, জসিম বলল। দেখো, আমাদের গ্রহে এমন কিছু এলাকা আছে যেখানে কার্বন ডাই অক্সাইড দ্রুত বাড়ছে, ডক্টর আহমেদ বললেন। TRM-7 ব্যবহার করে আমরা সেই এলাকায় সময়ের গতি ধীর করতে পারি, যাতে সেখানে দূষণ কম হয়। এটা হবে মানবজাতির রক্ষাকবচ। কিন্তু টেম্পোরাল গার্ডিয়ানরা কেন এটা চায় না? আমি জিজ্ঞেস করলাম। কারণ তারা ভয় পায় যে এই প্রযুক্তি সাধারণ মানুষের হাতে চলে গেলে সময়ের সাথে অবাধে খেলা শুরু হবে, ডক্টর আহমেদ বললেন। তারা নিজেরাই এই ক্ষমতা রাখতে চায়। হঠাৎ করে আমরা শুনতে পেলাম একটা বিস্ফোরণের শব্দ। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করেছিল। দ্রুত, ডক্টর আহমেদ বললেন। আমাদের কাছে সময় কম নেই। তিনি আমাদের নিয়ে গেলেন ল্যাবের পেছনের দিকে, যেখানে ছিল একটি বিশাল যন্ত্র। এটা TRM প্রধান, 7টি TRM যন্ত্রের নিয়ন্ত্রক। TRM-7কে এর সাথে সংযুক্ত করো। জসিম যন্ত্রটি বের করল আর সংযুক্ত করল বড় যন্ত্রের সাথে। হঠাৎ করে সারা ঘর আলোকিত হয়ে উঠল নীল আলো। এখন তোমার হাতের চিহ্ন ব্যবহার করো, ডক্টর আহমেদ বললেন। জসিম তার হাতের ত্রিভুজাকার চিহ্ন যন্ত্রের একটি অনুরূপ চিহ্নের উপর রাখল। সাথে সাথে একটি শক্তিশালী নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। টেম্পোরাল গার্ডিয়ানরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল, কিন্তু তারা যেন ধীরে ধীরে চলছিল। তাদের গতিবিধি যেন স্লো মোশনে ছিল। সময়ের গতি ধীর হয়ে গেছে তাদের জন্য, ডক্টর আহমেদ বললেন। কিন্তু আমরা TRM-7 এর সংযোগে আছি, তাই আমরা স্বাভাবিক গতিতে চলতে পারছি। আমরা টেম্পোরাল গার্ডিয়ানদের পাশ দিয়ে বেরিয়ে গেলাম। তারা যেন স্থির হয়ে গিয়েছিল। আমরা কি করব? জসিম জিজ্ঞেস করল। আমরা TRM প্রধান নিয়ে নেপালে যাব, ডক্টর আহমেদ বললেন। সেখানে হিমালয়ের পাদদেশে তোমার বাবা মা একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিলেন। সেখানে তারা TRM প্রধানকে সম্পূর্ণ করবেন। এরপর শুরু হল আমাদের অবিশ্বাস্য যাত্রা। TRM প্রধান নিয়ে আমরা দুবাই থেকে নেপাল গেলাম। পথে টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের পেছনে লেগে রইল। আমরা কখনো ট্রেনে, কখনো বিমানে, কখনো বা গাড়িতে করে এগিয়ে চললাম। কাঠমান্ডুতে পৌঁছে আমরা একটি পুরানো গাড়ি ভাড়া করে হিমালয়ের পাদদেশে চলে গেলাম। ডক্টর আহমেদ আমাদের নিয়ে গেলেন এক নির্জন পাহাড়ি এলাকায়, যেখানে একটি গুহার মুখ ছিল। এখানেই তোমার বাবা মা TRM প্রধানের প্রযুক্তি সম্পূর্ণ করতে চেয়েছিলেন, ডক্টর আহমেদ বললেন। আমরা গুহার ভেতরে ঢুকলাম। ভেতরে ছিল একটি অত্যাধুনিক ল্যাব, সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেখানে লর্ড হ্যামিল্টন আর মালিকা দাস তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমরা TRM প্রধানকে সক্রিয় করব, ডক্টর আহমেদ বললেন। তারপর এটা কাজ করবে সারা বিশ্বে, ধীরে ধীরে দূষিত এলাকাগুলোর সময়ের গতি কমিয়ে এনে। আমরা TRM প্রধান স্থাপন করলাম ল্যাবের কেন্দ্রে। জসিম আবার তার হাতের চিহ্ন ব্যবহার করল যন্ত্রটি সক্রিয় করতে। একটি বিশাল নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। কিন্তু হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ডক্টর আহমেদের চোখে একটা অদ্ভুত হাসি। তিনি একটা বন্দুক বের করলেন। ধন্যবাদ, জসিম, তিনি বললেন। এখন আমি TRM প্রধান নিয়ন্ত্রণ করব। এটা বিশ্বকে বাঁচাবে না, বরং আমাকে বিশ্বের শাসক বানাবে। আমরা অবাক হয়ে গেলাম। আপনি কে? জসিম জিজ্ঞেস করল। আমি টেম্পোরাল গার্ডিয়ানদের প্রধান, ডক্টর আহমেদ হাসলেন। আমি তোমার বাবা মাকে হত্যা করার আদেশ দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে তারা TRM-7 তোমার হাতে দিয়ে গেছেন। আমি অপেক্ষা করেছি যে তুমি একদিন এটা নিয়ে এখানে আসবে। জসিম আর আমি ফাঁদে পড়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমরা বিশ্বকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা এক বিশ্বধ্বংসী অস্ত্র দিয়ে দিয়েছিলাম টেম্পোরাল গার্ডিয়ানদের হাতে। আমি TRM প্রধান ব্যবহার করব সময়ের গতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু শুধু আমার নিজের স্বার্থে, ডক্টর আহমেদ বললেন।
আমি আমার শত্রুদের সময় ধীর করে দেব আর নিজে দ্রুত গতিতে চলব। আমি অজের হব। কিন্তু হঠাৎ করে জসিম একটা অদ্ভুত কাজ করল। সে তার হাতের চিহ্নে জোরে চাপ দিল। টিআরএম প্রধান থেকে একটি তীব্র আলো বের হল, আর ডক্টর আহমেদ জেন স্থির হয়ে গেলেন। এটা কি তুমি করছ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, জসিম বলল। আমি বুঝতে পারছি কিভাবে এটা কাজ করে। আমি তার সময়কে ধীর করে দিয়েছি। আমরা দ্রুত ডক্টর আহমেদের হাত থেকে বন্দুক নিয়ে নিলাম। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি আমার বাবা মা কি চেয়েছিলেন, জসিম বলল। তারা টিআরএম প্রধান ব্যবহার করতে চেয়েছিলেন বিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনতে। আমরা সেটাই করব। জসিম আবার টিআরএম প্রধানের সামনে দাঁড়াল। তার হাতের চিহ্ন আবার সক্রিয় হল। নীল আলো ছড়িয়ে পড়ল সারা ল্যাবে, তারপর বাইরে, তারপর পুরো পাহাড়ে, তারপর সারা নেপালে, তারপর ধীরে ধীরে সারা পৃথিবীতে। সময় সঠিক হবে, জসিম ফিসফিস করে বলল। আমি দেখলাম জসিমের চোখে একটা অদ্ভুত আলো জ্বলছে। সে যেন ক্ষণিকের জন্য তার বাবা-মার মতো দেখাচ্ছিল। টিআরএম প্রধান সম্পূর্ণ সক্রিয় হবার পর আমরা বুঝতে পারলাম যে বিশ্বে কিছু বদলে গেছে। আমরা বাইরে গিয়ে দেখলাম আকাশ আগের চেয়ে নীল, বাতাস আগের চেয়ে পরিষ্কার। 6 মাস পর বিজ্ঞানীরা অবাক হয়ে ঘোষণা করলেন যে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করেছে। গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমছে। কেউ বুঝতে পারছিল না কিভাবে এটা সম্ভব হচ্ছে। কিন্তু আমরা জানতাম। টিআরএম প্রধান সারা বিশ্বে দূষিত এলাকাগুলোর সময়ের গতি ধীর করে দিয়েছিল, যার ফলে সেখানে দূষণের মাত্রা কমে যাচ্ছিল। ধীরে ধীরে আমাদের গ্রহ ফিরে পাচ্ছিল তার হারানো ভারসাম্য। জসিম আর আমি টিআরএম প্রধান সুরক্ষিত রাখার জন্য হিমালয়ের গুহায় থাকার সিদ্ধান্ত নিলাম। জসিম এখানে তার বাবা-মার গবেষণা চালিয়ে যাচ্ছে, আর আমি তার পাশে আছি, যেমন আমি সবসময় ছিলাম। আমি ফরিদা, আর আমার ছেলে জসিম আমাকে বিয়ে করবে, এই কথাটা আমি কখনো কল্পনাও করিনি। কারণ জসিম আমার ছেলে নয়, তবে সে আমার পরিবার। আমরা এখন একসাথে আছি, এক অসাধারণ গবেষণার দায়িত্বে, যা পৃথিবীকে বাঁচাচ্ছে। আমরা হারিয়ে যাওয়া বাবা-মার সন্তান অভিভাবকের সম্পর্ক নয়, আমরা হয়ে উঠেছি একটি মিশনের 2 সহযোদ্ধা, যারা বিশ্বের ভবিষ্যৎ রক্ষা করছে। টেম্পোরাল গার্ডিয়ানরা এখনও আমাদের খুঁজছে, কিন্তু আমরা সময়ের রহস্য জেনে গেছি। আমরা জানি কিভাবে লুকিয়ে থাকতে হয়, কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে লড়াই করে যেতে হয়। এই রহস্যময় ও রোমাঞ্চকর গল্পের এখানেই শেষ নয়। এটা শুধু শুরু। কারণ সময় একটি অনন্ত নদীর মতো, সে সবসময় প্রবাহিত হয়। গবেষণা সম্পর্কে সবকিছু। আমি দেখলাম তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা, যেটা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম জসিম আর আগের সেই ছেলে নেই। তাহলে আমরা খুঁজব, আমি বললাম। আমরা তোমার পিতামাতার রহস্য উদ্ঘাটন করব। আমাদের আবেগপূর্ণ কথোপকথন থেকে শুরু হলো একটি অদ্ভুত এবং রোমাঞ্চকর যাত্রা। জসিম আর আমি মিলে খুঁজতে লাগলাম তার পিতামাতার অতীত, তাদের গবেষণা, আর সেই রহস্যময় প্রকল্প সম্পর্কে সব তথ্য। প্রথমেই আমরা লর্ড রবার্ট হ্যামিল্টনের পুরানো অফিসে গেলাম। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে তিনি একসময় কাজ করতেন। সেখানে গিয়ে আমরা দেখলাম তার সব গবেষণা প্রায় মুছে ফেলা হয়েছে। কিন্তু বিভাগের একজন বৃদ্ধ অধ্যাপক, ড জেমস ক্লার্ক, লর্ড হ্যামিল্টনকে ভালো করেই চিনতেন। রবার্ট একজন প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন, ড ক্লার্ক বললেন। কিন্তু তিনি যে কাজে লিপ্ত ছিলেন, সেটা ফিজিক্সের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে সময় শুধু একমুখী নয়, বরং বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারে। তার থিওরি অনুসারে আমরা শুধু ভবিষ্যতে যেতে পারি না, বরং সময়ের গতিকেও মন্থর করতে পারি। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। তিনি একটি যন্ত্র তৈরি করেছিলেন। একটি অদ্ভুত যন্ত্র যেটা কোয়ান্টাম ফিল্ড ম্যানিপুলেশন ব্যবহার করে সময়ের গতি পরিবর্তন করতে পারত। তিনি এটাকে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটর বা টিআরএম নাম দিয়েছিলেন। সেই যন্ত্র এখন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ড ক্লার্ক মাথা নাড়লেন। সেটা তো দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল। তাই না? আমি আর জসিম এক আরেকের দিকে তাকালাম। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত বিস্ফোরণ? আমাদের তদন্ত আমাদের নিয়ে গেল ভারতে, মালিকা দাসের বাড়িতে। কলকাতার একটি পুরনো বাড়িতে এখনও তার পরিবার বাস করত। মালিকার বাবা, বিনয়বাবু, আমাদের দেখে অবাক হলেন। তুমি? জসিম, তিনি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলেন। তুমি বেঁচে আছো? জসিম অবাক হয়ে গেল। আপনি আমাকে চেনেন? চিনি। তুমি আমার নাতি। বৃদ্ধ লোকটি জসিমকে জড়িয়ে ধরলেন।
আমরা ভেবেছিলাম তুমিও সেই দুর্ঘটনায় মারা গিয়েছ গু। আমি বিনয় বাবুকে সব বললাম। কিভাবে আমি জসিমকে বাঁচিয়েছিলাম, কিভাবে আমরা পালিয়ে গিয়েছিলাম, সব কিছু। বিনয় বাবু আমাদের মালিকার পুরানো ঘরে নিয়ে গেলেন। মালিকা তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র এখানে রাখত। তার মৃত্যুর পর আমি এই ঘর ঠিক তেমনি রেখেছি গু। ঘরটি ধুলো ভরা ছিল, কিন্তু আসবাবপত্র সব ঠিক তেমনি ছিল যেমনটা মালিকা রেখে গিয়েছিলেন। আমরা সারাদিন ধরে ঘরটি খুঁজলাম, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম না। কিন্তু রাতে জসিম হঠাৎ আমাকে ডেকে তুলল। দেখো এই ছবিটা। সেটা ছিল একটি পারিবারিক ফটো, যেখানে মালিকা, রবার্ট আর ছোট জসিম ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল ফটোর পেছনে লেখা একটি সংকেত, 31464883514119 এটা একটি জিপিএস কোঅর্ডিনেট, জসিম বলল। আর TROM-7 হতে পারে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটরের 7ম সংস্করণ গু। আমরা সেই কোঅর্ডিনেট গুগল ম্যাপে সার্চ করলাম আর দেখলাম এটা জেরুজালেমের একটি প্রাচীন ভবনের অবস্থান। পরের দিনই আমরা ভারত থেকে ইসরায়েলের দিকে রওনা দিলাম। কিন্তু আমাদের কেউ একজন লক্ষ্য করেনি যে আমাদের পিছনে একটি কালো গাড়ি আমাদের অনুসরণ করছিল। কোনো অজানা শত্রু আমাদের তদন্ত নজর রাখছিল। জেরুজালেমে পৌঁছে আমরা সেই প্রাচীন ভবনে গেলাম। বাইরে থেকে এটা একটি ছোট মিউজিয়াম মনে হচ্ছিল। ভেতরে ঢুকে আমরা দেখলাম এটা একটি পুরাতাত্ত্বিক প্রদর্শনী, যেখানে প্রাচীন ইহুদি সভ্যতার নিদর্শন রাখা ছিল। মিউজিয়ামের ম্যানেজার, একজন বৃদ্ধ ইহুদি লোক, আমাদের দেখে অবাক হলেন। আপনারা কি লর্ড হ্যামিল্টনের খোঁজ করছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা দুজনেই চমকে উঠলাম। আপনি কিভাবে জানলেন? জসিম জিজ্ঞেস করল। লোকটি হাসলেন। কারণ আপনার চোখ দেখে আমি বুঝতে পারছি আপনি তার ছেলে। আসুন আমি আপনাদের দেখাই। তিনি আমাদের নিয়ে গেলেন মিউজিয়ামের পেছনের দিকে একটা গোপন দরজা দিয়ে। সেখানে ছিল একটা ভূগর্ভস্থ ল্যাব। সেখানে নানা ধরনের যন্ত্রপাতি ছিল, যেগুলো আমি কখনো দেখিনি। এটাই ছিল লর্ড হ্যামিল্টনের গোপন ল্যাব, লোকটি বললেন। তিনি আর ডক্টর দাস এখানে তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন, সরকারি প্রকল্প শেষ হবার পরও। কেন এখানে? আমি জিজ্ঞেস করলাম। কারণ জেরুজালেম একটি অদ্ভুত শহর, লোকটি বললেন। এখানে পৃথিবীর আধ্যাত্মিক শক্তির একটি কেন্দ্র আছে। আর তাদের গবেষণা ছিল সময় নিয়ে। সময় আর আধ্যাত্মিকতা একই সূত্রে বাঁধাগু। আমরা ল্যাবের চারপাশে ঘুরতে লাগলাম। সেখানে ছিল নানা ধরনের নোটবুক, ডায়াগ্রাম আর যন্ত্রাংশ। কিন্তু TRM-7 নামক যন্ত্রটির কোনো চিহ্ন ছিল না। তারা সফল হয়েছিলেন, লোকটি হঠাৎ করে বললেন। তারা সময়ের গতি ধীর করতে পেরেছিলেন গু। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। তারা আবিষ্কার করেছিলেন যে মানুষের চেতনার মাধ্যমে সময়ের গতি পরিবর্তন করা যায়। তারা একটি যন্ত্র বানিয়েছিলেন যা মানুষের চেতনাকে বাইরের থেকে নিয়ন্ত্রণ করতে পারত। এই মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে নিজের চারপাশে সময়ের গতি ধীর করে দিতে পারত। এটা কি সম্ভব? আমি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কিন্তু এতে বিপদ ছিল, লোকটি বললেন। কারণ যেখানে সময়ের গতি ধীর হয় সেখানে নিয়মের বিপরীতে যেতে হয়। আর প্রকৃতি তার নিয়মের বিরুদ্ধে কাউকে যেতে দেয় না গিয়ে। তারা মারা গিয়েছিলেন কারণ? জসিম প্রশ্ন অসমাপ্ত রেখে বলল। কারণ প্রকৃতি প্রতিশোধ নিয়েছিল, লোকটি বললেন। তারা যখন TRM-7 পরীক্ষা করছিলেন, তখন সময়ের গতি এতটাই ধীর হয়ে গিয়েছিল যে তারা প্রায় স্থির হয়ে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আবার সময় স্বাভাবিক গতিতে ফিরে আসতে শুরু করে, আর সেই অবস্থান থেকে সময়ের স্বাভাবিক গতিতে ফিরে আসা মানে ছিল এক বিশাল বিস্ফোরণ গু। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। জসিমের চোখে আমি দেখলাম তার পিতামাতাকে হারানোর বেদনা। কিন্তু TRM-7 কোথায়? জসিম শেষ পর্যন্ত জিজ্ঞেস করল। তারা সেটা তোমার কাছে রেখে গিয়েছিলেন, লোকটি বললেন। এখন সেটা কোথায়? আমি জানি না গি। আমার কাছে? কিভাবে? জসিম অবাক হয়ে প্রশ্ন করল। লোকটি জসিমের বাম হাতের দিকে তাকালেন। তোমার হাতে যে জন্মচিহ্ন আছে ওটা আসলে জন্মচিহ্ন নয় গে। জসিম তার বাম হাতের ত্রিভুজাকার চিহ্নের দিকে তাকাল। এটা ছিল তার জন্ম থেকেই একটা ছোট্ট ত্রিভুজাকার চিহ্ন। এটা আসলে কি? জসিম জিজ্ঞেস করল। এটা TRM-7 এর সংযোগ চিহ্ন, লোকটি বললেন। তোমার বাবা-মা জানতেন তাদের গবেষণা বিপজ্জনক, তাই তারা TRM-7 এর নিয়ন্ত্রণ ক্ষমতা তোমার মধ্যে প্রতিস্থাপন করেছিলেন। এই চিহ্ন দিয়ে তুমি যন্ত্রটি সক্রিয় করতে পারো। কিন্তু যন্ত্রটি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। লোকটি একটা পুরনো পাথরের বাক্স বের করলেন। এটা তারা আমার কাছে রেখে গিয়েছিলেন। তোমার জন্যই।
তারা জানতেন একদিন তুমি এখানে আসবে গি। জসিম সেই বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি অদ্ভুত ধাতব বস্তু, ঘড়ির মতো, কিন্তু তার মধ্যে জ্বলছিল একটি নীল আলো। TRM-7, জসিম ফিসফিস করে বলল। হঠাৎ করে আমরা শুনতে পেলাম কিছু লোকের পায়ের শব্দ। আমরা ফিরে দেখলাম কয়েকজন কালো পোশাক পরা লোক হাতে বন্দুক নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। ওরা এসে গেছে, বৃদ্ধ লোকটি বললেন। ওরা চায় না যে TRM-7 তোমার হাতে পুডুক। কারা ওরা? আমি প্রশ্ন করলাম। একটি গোপন সংস্থা, টেম্পোরাল গার্ডিয়ান। ওরা সময় সম্পর্কিত সব গবেষণা নিয়ন্ত্রণ করে গি। আমরা দ্রুত পালানোর চেষ্টা করলাম, কিন্তু পেছন থেকে গুলির শব্দ শুনতে পেলাম। বৃদ্ধ লোকটি আহত হলেন। পালাও, তিনি বললেন। TRM-7 নিয়ে পালাও। এটা শুধু তোমাদের হাতেই নিরাপদ। জসিম TRM-7 হাতে নিয়ে আমার দিকে তাকাল। আমরা কি করব? আমরা পালাবো, আমি বললাম। আমরা মিউজিয়ামের পেছনের দরজা দিয়ে বেরিয়ে প্রাচীন জেরুজালেমের গলিতে ছুটে পালালাম। পেছনে কালো পোশাক পরা লোকেরা আমাদের তাড়া করল। আমরা প্রাচীন শহরের গলি ঘুজি পার হয়ে একটা বাজারে পৌঁছলাম। সেখানে জনতার মধ্যে মিশে গেলাম। আমরা জানতাম আমাদের কাছে সময় কম। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করবেই। আমাদের একটা প্ল্যান দরকার, আমি বললাম। আমি জানি কোথায় যেতে হবে, জসিম হঠাৎ বলল। তার চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস দেখলাম। কোথায়? দুবাই। TRM-7 এর ভেতরে আমি একটা ম্যাপ দেখতে পাচ্ছি। কোঅর্ডিনেট। আমরা সেই রাতেই জেরুজালেম থেকে দুবাই রওনা দিলাম। আমাদের পেছনে টেম্পোরাল গার্ডিয়ানরা ছিল, কিন্তু আমরা কৌশলে তাদের এড়িয়ে যেতে সক্ষম হলাম। দুবাইতে পৌঁছে আমরা সেই কোঅর্ডিনেটে গেলাম, যেটা ছিল বুর্জ খলিফার কাছে একটি লুকানো বাড়ি। বাড়িটির বাইরে লেখা ছিল দাস হ্যামিল্টন ফাউন্ডেশন গো। এটা তোমার বাবা-মার ফাউন্ডেশন, আমি অবাক হয়ে বললাম। আমরা ভেতরে ঢুকলাম আর দেখলাম একটি সুন্দর অফিস। রিসেপশনে একজন মহিলা ছিলেন। তিনি জসিমকে দেখে অবাক হলেন। তুমি? জসিম হ্যামিল্টন, তিনি জিজ্ঞেস করলেন। জসিম মাথা নাড়ল। আমরা তোমার অপেক্ষা করছিলাম, মহিলাটি বললেন। আমার নাম ডক্টর সারা আহমেদ। আমি তোমার বাবা-মার সহকর্মী ছিলাম গ। ডক্টর আহমেদ আমাদের একটি গোপন লিফটে নিয়ে গেলেন, যেটা আমাদের নিয়ে গেল মাটির নিচে একটি বিশাল ল্যাবরেটরিতে। এখানেই তোমার বাবা-মা তাদের আসল গবেষণা করতেন, ডক্টর আহমেদ বললেন। টেম্পোরাল গার্ডিয়ানরা জানত না এই জায়গার কথা গু। কিন্তু আপনি কিভাবে জানলেন আমরা আসব? জসিম জিজ্ঞেস করল। কারণ তোমার বাবা-মা সময়ের সাথে খেলতে শিখেছিলেন, ডক্টর আহমেদ বললেন। তারা জানতেন ভবিষ্যতে কি ঘটবে। তারা জানতেন টেম্পোরাল গার্ডিয়ানরা তাদের হত্যা করবে, তাই তারা তোমাকে বাঁচানোর ব্যবস্থা করেছিলেন। তারা জানতেন তুমি একদিন TRM-7 নিয়ে এখানে আসবে গি। কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন তারা এতটা বিপদ নিলেন? কারণ TRM-7 আসলে শুধু সময় নিয়ন্ত্রণের জন্য নয়, ডক্টর আহমেদ বললেন। এটা মানবজাতির ভবিষ্যৎ বাঁচানোর একমাত্র উপায় গু। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। আমাদের গ্রহের ভবিষ্যৎ অন্ধকার, ডক্টর আহমেদ বললেন। তোমার বাবা-মা একটি প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যা দিয়ে কোনো নির্দিষ্ট স্থানে সময়ের গতি ধীর করা যায়। এর মাধ্যমে আমরা পৃথিবীকে আসন্ন জলবায়ু বিপর্যয় থেকে বাঁচাতে পারি, ধীরে ধীরে গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমিয়ে এনে। কি? আমি বুঝতে পারছি না, জসিম বলল। দেখো, আমাদের গ্রহে এমন কিছু এলাকা আছে যেখানে কার্বন ডাই অক্সাইড দ্রুত বাড়ছে, ডক্টর আহমেদ বললেন। TRM-7 ব্যবহার করে আমরা সেই এলাকায় সময়ের গতি ধীর করতে পারি, যাতে সেখানে দূষণ কম হয়। এটা হবে মানবজাতির রক্ষাকবচ। কিন্তু টেম্পোরাল গার্ডিয়ানরা কেন এটা চায় না? আমি জিজ্ঞেস করলাম। কারণ তারা ভয় পায় যে এই প্রযুক্তি সাধারণ মানুষের হাতে চলে গেলে সময়ের সাথে অবাধে খেলা শুরু হবে, ডক্টর আহমেদ বললেন। তারা নিজেরাই এই ক্ষমতা রাখতে চায়। হঠাৎ করে আমরা শুনতে পেলাম একটা বিস্ফোরণের শব্দ। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করেছিল। দ্রুত, ডক্টর আহমেদ বললেন। আমাদের কাছে সময় কম নেই। তিনি আমাদের নিয়ে গেলেন ল্যাবের পেছনের দিকে, যেখানে ছিল একটি বিশাল যন্ত্র। এটা TRM প্রধান 7টি TRM যন্ত্রের নিয়ন্ত্রক। TRM-7কে এর সাথে সংযুক্ত করোগ। জসিম যন্ত্রটি বের করল আর সংযুক্ত করল বড় যন্ত্রের সাথে। হঠাৎ করে সারা ঘর আলোকিত হয়ে উঠল নীল আলো। এখন তোমার হাতের চিহ্ন ব্যবহার করো, ডক্টর আহমেদ বললেন। জসিম তার হাতের ত্রিভুজাকার চিহ্ন যন্ত্রের একটি অনুরূপ চিহ্নের উপর রাখল।
সাথে সাথে একটি শক্তিশালী নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। টেম্পোরাল গার্ডিয়ানরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল, কিন্তু তারা যেন ধীরে ধীরে চলছিল। তাদের গতিবিধি যেন স্লো মোশনে ছিল। সময়ের গতি ধীর হয়ে গেছে তাদের জন্য, ডক্টর আহমেদ বললেন। কিন্তু আমরা TRM-7 এর সংযোগে আছি, তাই আমরা স্বাভাবিক গতিতে চলতে পারছি। আমরা টেম্পোরাল গার্ডিয়ানদের পাশ দিয়ে বেরিয়ে গেলাম। তারা যেন স্থির হয়ে গিয়েছিল। আমরা কি করব? জসিম জিজ্ঞেস করল। আমরা TRM প্রধান নিয়ে নেপালে যাব, ডক্টর আহমেদ বললেন। সেখানে হিমালয়ের পাদদেশে তোমার বাবা-মা একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিলেন। সেখানে তারা TRM প্রধানকে সম্পূর্ণ করবেন। এরপর শুরু হল আমাদের অবিশ্বাস্য যাত্রা। TRM প্রধান নিয়ে আমরা দুবাই থেকে নেপাল গেলাম। পথে টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের পেছনে লেগে রইল। আমরা কখনো ট্রেনে, কখনো বিমানে, কখনো বা গাড়িতে করে এগিয়ে চললাম। কাঠমান্ডুতে পৌঁছে আমরা একটি পুরানো গাড়ি ভাড়া করে হিমালয়ের পাদদেশে চলে গেলাম। ডক্টর আহমেদ আমাদের নিয়ে গেলেন এক নির্জন পাহাড়ি এলাকায়, যেখানে একটি গুহার মুখ ছিল। এখানেই তোমার বাবা-মা TRM প্রধানের প্রযুক্তি সম্পূর্ণ করতে চেয়েছিলেন, ডক্টর আহমেদ বললেন। আমরা গুহার ভেতরে ঢুকলাম। ভেতরে ছিল একটি অত্যাধুনিক ল্যাব, সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেখানে লর্ড হ্যামিল্টন আর মালিকা দাস তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমরা TRM প্রধানকে সক্রিয় করব, ডক্টর আহমেদ বললেন। তারপর এটা কাজ করবে সারা বিশ্বে, ধীরে ধীরে দূষিত এলাকাগুলোর সময়ের গতি কমিয়ে এনে আমরা TRM প্রধান স্থাপন করলাম ল্যাবের কেন্দ্রে। জসিম আবার তার হাতের চিহ্ন ব্যবহার করল যন্ত্রটি সক্রিয় করতে। একটি বিশাল নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। কিন্তু হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ডক্টর আহমেদের চোখে একটা অদ্ভুত হাসি। তিনি একটা বন্দুক বের করলেন। ধন্যবাদ জসিম, তিনি বললেন। এখন আমি TRM প্রধান নিয়ন্ত্রণ করব। এটা বিশ্বকে বাঁচাবে না, বরং আমাকে বিশ্বের শাসক বানাবে। আমরা অবাক হয়ে গেলাম। আপনি কে? জসিম জিজ্ঞেস করল। আমি টেম্পোরাল গার্ডিয়ানদের প্রধান, ডক্টর আহমেদ হাসলেন। আমি তোমার বাবা-মাকে হত্যা করার আদেশ দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে তারা TRM-7 তোমার হাতে দিয়ে গেছেন। আমি অপেক্ষা করেছি যে তুমি একদিন এটা নিয়ে এখানে আসবে। জসিম আর আমি ফাঁদে পড়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমরা বিশ্বকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা এক বিশ্বধ্বংসী অস্ত্র দিয়ে দিয়েছিলাম টেম্পোরাল গার্ডিয়ানদের হাতে। আমি TRM প্রধান ব্যবহার করব সময়ের গতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু শুধু আমার নিজের স্বার্থে, ডক্টর আহমেদ বললেন। আমি আমার শত্রুদের সময় ধীর করে দেব, আর নিজে দ্রুত গতিতে চলব। আমি অজের হব। কিন্তু হঠাৎ করে জসিম একটা অদ্ভুত কাজ করল। সে তার হাতের চিহ্নে জোরে চাপ দিল। TRM প্রধান থেকে একটি তীব্র আলো বের হল, আর ডক্টর আহমেদ যেন স্থির হয়ে গেলেন। এটা কি তুমি করছো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, জসিম বলল। আমি বুঝতে পারছি কিভাবে এটা কাজ করে। আমি তার সময়কে ধীর করে দিয়েছি। আমরা দ্রুত ডক্টর আহমেদের হাত থেকে বন্দুক নিয়ে নিলাম। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি আমার বাবা-মা কি চেয়েছিলেন, জসিম বলল। তারা TRM প্রধান ব্যবহার করতে চেয়েছিলেন বিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনতে। আমরা সেটাই করব। জসিম আবার TRM প্রধানের সামনে দাঁড়াল। তার হাতের চিহ্ন আবার সক্রিয় হল। নীল আলো ছড়িয়ে পড়ল সারা ল্যাবে, তারপর বাইরে, তারপর পুরো পাহাড়ে, তারপর সারা নেপালে, তারপর ধীরে ধীরে সারা পৃথিবীতে। সময় সঠিক হবে, জসিম ফিসফিস করে বলল। আমি দেখলাম জসিমের চোখে একটা অদ্ভুত আলো জ্বলছে। সে যেন ক্ষণিকের জন্য তার বাবা-মার মতো দেখাচ্ছিল। TRM প্রধান সম্পূর্ণ সক্রিয় হবার পর আমরা বুঝতে পারলাম যে বিশ্বে কিছু বদলে গেছে। আমরা বাইরে গিয়ে দেখলাম আকাশ আগের চেয়ে নীল, বাতাস আগের চেয়ে পরিষ্কার। 6 মাস পর বিজ্ঞানীরা অবাক হয়ে ঘোষণা করলেন যে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করেছে। গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমছে। কেউ বুঝতে পারছিল না কিভাবে এটা সম্ভব হচ্ছে। কিন্তু আমরা জানতাম। TRM প্রধান সারা বিশ্বে দূষিত এলাকাগুলোর সময়ের গতি ধীর করে দিয়েছিল, যার ফলে সেখানে দূষণের মাত্রা কমে যাচ্ছিল। ধীরে ধীরে আমাদের গ্রহ ফিরে পাচ্ছিল তার হারানো ভারসাম্য। জসিম আর আমি TRM প্রধান সুরক্ষিত রাখার জন্য হিমালয়ের গুহায় থাকার সিদ্ধান্ত নিলাম। জসিম এখানে তার বাবা-মার গবেষণা চালিয়ে যাচ্ছে, আর আমি তার পাশে আছি, যেমন আমি সবসময় ছিলাম। আমি ফরিদা, আর আমার ছেলে জসিম আমাকে বিয়ে করবে, এই কথাটা আমি কখনো কল্পনাও করিনি। কারণ জসিম আমার ছেলে নয়, তবে সে আমার পরিবার।
আমরা এখন একসাথে আছি, এক অসাধারণ গবেষণার দায়িত্বে যা পৃথিবীকে বাঁচাচ্ছে। আমরা হারিয়ে যাওয়া বাবা-মার সন্তান অভিভাবকের সম্পর্ক নয়, আমরা হয়ে উঠেছি একটি মিশনের 2 সহযোদ্ধা, যারা বিশ্বের ভবিষ্যৎ রক্ষা করছে। টেম্পোরাল গার্ডিয়ানরা এখনও আমাদের খুঁজছে, কিন্তু আমরা সময়ের রহস্য জেনে গেছি। আমরা জানি কিভাবে লুকিয়ে থাকতে হয়, কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে লড়াই করে যেতে হয়। এই রহস্যময় ও রোমাঞ্চকর গল্পের এখানেই শেষ নয়। এটা শুধু শুরু। কারণ সময় একটি অনন্ত নদীর মতো, সে সবসময় প্রবাহিত হয়। গবেষণা সম্পর্কে সবকিছু আমি দেখলাম তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা, যেটা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম জসিম আর আগের সেই ছেলে নেই। তাহলে আমরা খুঁজব, আমি বললাম। আমরা তোমার পিতামাতার রহস্য উদ্ঘাটন করব গো। আমাদের আবেগপূর্ণ কথোপকথন থেকে শুরু হলো একটি অদ্ভুত এবং রোমাঞ্চকর যাত্রা। জসিম আর আমি মিলে খুঁজতে লাগলাম তার পিতামাতার অতীত, তাদের গবেষণা, আর সেই রহস্যময় প্রকল্প সম্পর্কে সব তথ্য। প্রথমেই আমরা লর্ড রবার্ট হ্যামিল্টনের পুরানো অফিসে গেলাম। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে তিনি একসময় কাজ করতেন। সেখানে গিয়ে আমরা দেখলাম তার সব গবেষণা প্রায় মুছে ফেলা হয়েছে। কিন্তু বিভাগের একজন বৃদ্ধ অধ্যাপক, ড জেমস ক্লার্ক, লর্ড হ্যামিল্টনকে ভালো করেই চিনতেন। রবার্ট একজন প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন, ড ক্লার্ক বললেন। কিন্তু তিনি যে কাজে লিপ্ত ছিলেন, সেটা ফিজিক্সের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে সময় শুধু একমুখী নয়, বরং বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারে। তার থিওরি অনুসারে আমরা শুধু ভবিষ্যতে যেতে পারি না, বরং সময়ের গতিকেও মন্থর করতে পারি। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। তিনি একটি যন্ত্র তৈরি করেছিলেন। একটি অদ্ভুত যন্ত্র যেটা কোয়ান্টাম ফিল্ড ম্যানিপুলেশন ব্যবহার করে সময়ের গতি পরিবর্তন করতে পারত। তিনি এটাকে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটর বা টিআরএম নাম দিয়েছিলেন। সেই যন্ত্র এখন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ড ক্লার্ক মাথা নাড়লেন। সেটা তো দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল। তাই না? আমি আর জসিম এক আরেকের দিকে তাকালাম। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত বিস্ফোরণ? আমাদের তদন্ত আমাদের নিয়ে গেল ভারতে, মালিকা দাসের বাড়িতে। কলকাতার একটি পুরনো বাড়িতে এখনও তার পরিবার বাস করত। মালিকার বাবা, বিনয়বাবু, আমাদের দেখে অবাক হলেন। তুমি? জসিম, তিনি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলেন। তুমি বেঁচে আছো? জসিম অবাক হয়ে গেল। আপনি আমাকে চেনেন? চিনি। তুমি আমার নাতি। বৃদ্ধ লোকটি জসিমকে জড়িয়ে ধরলেন। আমরা ভেবেছিলাম তুমিও সেই দুর্ঘটনায় মারা গিয়েছ। আমি বিনয়বাবুকে সব বললাম। কিভাবে আমি জসিমকে বাঁচিয়েছিলাম, কিভাবে আমরা পালিয়ে গিয়েছিলাম, সব কিছু। বিনয়বাবু আমাদের মালিকার পুরানো ঘরে নিয়ে গেলেন। মালিকা তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র এখানে রাখত। তার মৃত্যুর পর আমি এই ঘর ঠিক তেমনি রেখেছি। ঘরটি ধুলো ভরা ছিল, কিন্তু আসবাবপত্র সব ঠিক তেমনি ছিল যেমনটা মালিকা রেখে গিয়েছিলেন। আমরা সারাদিন ধরে ঘরটি খুঁজলাম, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম না। কিন্তু রাতে জসিম হঠাৎ আমাকে ডেকে তুলল। দেখো এই ছবিটা। সেটা ছিল একটি পারিবারিক ফটো, যেখানে মালিকা, রবার্ট আর ছোট জসিম ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল ফটোর পেছনে লেখা একটি সংকেত, 31464883514119 এটা একটি জিপিএস কোঅর্ডিনেট, জসিম বলল। আর 7 হতে পারে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটরের 7ম সংস্করণ। আমরা সেই কোঅর্ডিনেট গুগল ম্যাপে সার্চ করলাম আর দেখলাম এটা জেরুজালেমের একটি প্রাচীন ভবনের অবস্থান। পরের দিনই আমরা ভারত থেকে ইসরায়েলের দিকে রওনা দিলাম। কিন্তু আমাদের কেউ একজন লক্ষ্য করেনি যে আমাদের পিছনে একটি কালো গাড়ি আমাদের অনুসরণ করছিল। কোনো অজানা শত্রু আমাদের তদন্ত নজর রাখছিল। জেরুজালেমে পৌঁছে আমরা সেই প্রাচীন ভবনে গেলাম। বাইরে থেকে এটা একটি ছোট মিউজিয়াম মনে হচ্ছিল। ভেতরে ঢুকে আমরা দেখলাম এটা একটি পুরাতাত্ত্বিক প্রদর্শনী, যেখানে প্রাচীন ইহুদি সভ্যতার নিদর্শন রাখা ছিল। মিউজিয়ামের ম্যানেজার, একজন বৃদ্ধ ইহুদি লোক, আমাদের দেখে অবাক হলেন। আপনারা কি লর্ড হ্যামিল্টনের খোঁজ করছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা দুজনেই চমকে উঠলাম। আপনি কিভাবে জানলেন? জসিম জিজ্ঞেস করল। লোকটি হাসলেন। কারণ আপনার চোখ দেখে আমি বুঝতে পারছি আপনি তার ছেলে। আসুন আমি আপনাদের দেখাই। তিনি আমাদের নিয়ে গেলেন মিউজিয়ামের পেছনের দিকে একটা গোপন দরজা দিয়ে। সেখানে ছিল একটা ভূগর্ভস্থ ল্যাব। সেখানে নানা ধরনের যন্ত্রপাতি ছিল, যেগুলো আমি কখনো দেখিনি।
এটাই ছিল লর্ড হ্যামিল্টনের গোপন ল্যাব, লোকটি বললেন। তিনি আর ডক্টর দাস এখানে তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন সরকারি প্রকল্প শেষ হবার পরও। কেন এখানে, আমি জিজ্ঞেস করলাম। কারণ জেরুজালেম একটি অদ্ভুত শহর, লোকটি বললেন। এখানে পৃথিবীর আধ্যাত্মিক শক্তির একটি কেন্দ্র আছে। আর তাদের গবেষণা ছিল সময় নিয়ে। সময় আর আধ্যাত্মিকতা একই সূত্রে বাঁধাগু। আমরা ল্যাবের চারপাশে ঘুরতে লাগলাম। সেখানে ছিল নানা ধরনের নোটবুক, ডায়াগ্রাম আর যন্ত্রাংশ। কিন্তু TRM-7 নামক যন্ত্রটির কোনো চিহ্ন ছিল না। তারা সফল হয়েছিলেন, লোকটি হঠাৎ করে বললেন। তারা সময়ের গতি ধীর করতে পেরেছিলেন গু। কিভাবে, জসিম জিজ্ঞেস করল। তারা আবিষ্কার করেছিলেন যে মানুষের চেতনার মাধ্যমে সময়ের গতি পরিবর্তন করা যায়। তারা একটি যন্ত্র বানিয়েছিলেন যা মানুষের চেতনাকে বাইরের থেকে নিয়ন্ত্রণ করতে পারত। এই মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে নিজের চারপাশে সময়ের গতি ধীর করে দিতে পারত। এটা কি সম্ভব, আমি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কিন্তু এতে বিপদ ছিল, লোকটি বললেন। কারণ যেখানে সময়ের গতি ধীর হয় সেখানে নিয়মের বিপরীতে যেতে হয়। আর প্রকৃতি তার নিয়মের বিরুদ্ধে কাউকে যেতে দেয় না গিয়ে। তারা মারা গিয়েছিলেন কারণ, জসিম প্রশ্ন অসমাপ্ত রেখে বলল। কারণ প্রকৃতি প্রতিশোধ নিয়েছিল, লোকটি বললেন। তারা যখন TRM-7 পরীক্ষা করছিলেন তখন সময়ের গতি এতটাই ধীর হয়ে গিয়েছিল যে তারা প্রায় স্থির হয়ে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আবার সময় স্বাভাবিক গতিতে ফিরে আসতে শুরু করে, আর সেই অবস্থান থেকে সময়ের স্বাভাবিক গতিতে ফিরে আসা মানে ছিল এক বিশাল বিস্ফোরণ। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। জসিমের চোখে আমি দেখলাম তার পিতামাতাকে হারানোর বেদনা। কিন্তু TRM-7 কোথায়, জসিম শেষ পর্যন্ত জিজ্ঞেস করল। তারা সেটা তোমার কাছে রেখে গিয়েছিলেন, লোকটি বললেন। এখন সেটা কোথায়, আমি জানি না গি। আমার কাছে? কিভাবে, জসিম অবাক হয়ে প্রশ্ন করল। লোকটি জসিমের বাম হাতের দিকে তাকালেন। তোমার হাতে যে জন্মচিহ্ন আছে ওটা আসলে জন্মচিহ্ন নয় গে। জসিম তার বাম হাতের ত্রিভুজাকার চিহ্নের দিকে তাকাল। এটা ছিল তার জন্ম থেকেই একটা ছোট্ট ত্রিভুজাকার চিহ্ন। এটা আসলে কি, জসিম জিজ্ঞেস করল। এটা TRM-7 সংযোগ চিহ্ন, লোকটি বললেন। তোমার বাবা-মা জানতেন তাদের গবেষণা বিপজ্জনক, তাই তারা TRM-7 এর নিয়ন্ত্রণ ক্ষমতা তোমার মধ্যে প্রতিস্থাপন করেছিলেন। এই চিহ্ন দিয়ে তুমি যন্ত্রটি সক্রিয় করতে পারো। কিন্তু যন্ত্রটি কোথায়, আমি জিজ্ঞেস করলাম। লোকটি একটা পুরনো পাথরের বাক্স বের করলেন। এটা তারা আমার কাছে রেখে গিয়েছিলেন। তোমার জন্যই। তারা জানতেন একদিন তুমি এখানে আসবে গি। জসিম সেই বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি অদ্ভুত ধাতব বস্তু, ঘড়ির মতো, কিন্তু তার মধ্যে জ্বলছিল একটি নীল আলো। TRM-7, জসিম ফিসফিস করে বলল। হঠাৎ করে আমরা শুনতে পেলাম কিছু লোকের পায়ের শব্দ। আমরা ফিরে দেখলাম কয়েকজন কালো পোশাক পরা লোক হাতে বন্দুক নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। ওরা এসে গেছে, বৃদ্ধ লোকটি বললেন। ওরা চায় না যে TRM-7 তোমার হাতে পুডুক। কারা ওরা, আমি প্রশ্ন করলাম। একটি গোপন সংস্থা, টেম্পোরাল গার্ডিয়ান। ওরা সময় সম্পর্কিত সব গবেষণা নিয়ন্ত্রণ করে গি। আমরা দ্রুত পালানোর চেষ্টা করলাম, কিন্তু পেছন থেকে গুলির শব্দ শুনতে পেলাম। বৃদ্ধ লোকটি আহত হলেন। পালাও, তিনি বললেন। TRM-7 নিয়ে পালাও। এটা শুধু তোমাদের হাতেই নিরাপদ। জসিম TRM-7 হাতে নিয়ে আমার দিকে তাকাল। আমরা কি করব? আমরা পালাবো, আমি বললাম। আমরা মিউজিয়ামের পেছনের দরজা দিয়ে বেরিয়ে প্রাচীন জেরুজালেমের গলিতে ছুটে পালালাম। পেছনে কালো পোশাক পরা লোকেরা আমাদের তাড়া করল। আমরা প্রাচীন শহরের গলি ঘুজি পার হয়ে একটা বাজারে পৌঁছলাম। সেখানে জনতার মধ্যে মিশে গেলাম। আমরা জানতাম আমাদের কাছে সময় কম। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করবেই। আমাদের একটা প্ল্যান দরকার, আমি বললাম। আমি জানি কোথায় যেতে হবে, জসিম হঠাৎ বলল। তার চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস দেখলাম। কোথায়? দুবাই। TRM-7 এর ভেতরে আমি একটা ম্যাপ দেখতে পাচ্ছি। কোঅর্ডিনেট। আমরা সেই রাতেই জেরুজালেম থেকে দুবাই রওনা দিলাম। আমাদের পেছনে টেম্পোরাল গার্ডিয়ানরা ছিল, কিন্তু আমরা কৌশলে তাদের এড়িয়ে যেতে সক্ষম হলাম। দুবাইতে পৌঁছে আমরা সেই কোঅর্ডিনেটে গেলাম, যেটা ছিল বুর্জ খলিফার কাছে একটি লুকানো বাড়ি। বাড়িটির বাইরে লেখা ছিল দাস হ্যামিল্টন ফাউন্ডেশন গো। এটা তোমার বাবা-মার ফাউন্ডেশন, আমি অবাক হয়ে বললাম। আমরা ভেতরে ঢুকলাম আর দেখলাম একটি সুন্দর অফিস। রিসেপশনে একজন মহিলা ছিলেন।
তিনি জসিমকে দেখে অবাক হলেন। তুমি? জসিম হ্যামিল্টন, তিনি জিজ্ঞেস করলেন। জসিম মাথা নাড়ল। আমরা তোমার অপেক্ষা করছিলাম, মহিলাটি বললেন। আমার নাম ডক্টর সারা আহমেদ। আমি তোমার বাবা-মার সহকর্মী ছিলাম। ডক্টর আহমেদ আমাদের একটি গোপন লিফটে নিয়ে গেলেন, যেটা আমাদের নিয়ে গেল মাটির নিচে একটি বিশাল ল্যাবরেটরিতে। এখানেই তোমার বাবা-মা তাদের আসল গবেষণা করতেন, ডক্টর আহমেদ বললেন। টেম্পোরাল গার্ডিয়ানরা জানত না এই জায়গার কথা। কিন্তু আপনি কিভাবে জানলেন আমরা আসব? জসিম জিজ্ঞেস করল। কারণ তোমার বাবা-মা সময়ের সাথে খেলতে শিখেছিলেন, ডক্টর আহমেদ বললেন। তারা জানতেন ভবিষ্যতে কি ঘটবে। তারা জানতেন টেম্পোরাল গার্ডিয়ানরা তাদের হত্যা করবে, তাই তারা তোমাকে বাঁচানোর ব্যবস্থা করেছিলেন। তারা জানতেন তুমি একদিন TRM-7 নিয়ে এখানে আসবে। কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন তারা এতটা বিপদ নিলেন? কারণ TRM-7 আসলে শুধু সময় নিয়ন্ত্রণের জন্য নয়, ডক্টর আহমেদ বললেন। এটা মানবজাতির ভবিষ্যৎ বাঁচানোর একমাত্র উপায়। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। আমাদের গ্রহের ভবিষ্যৎ অন্ধকার, ডক্টর আহমেদ বললেন। তোমার বাবা-মা একটি প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যা দিয়ে কোনো নির্দিষ্ট স্থানে সময়ের গতি ধীর করা যায়। এর মাধ্যমে আমরা পৃথিবীকে আসন্ন জলবায়ু বিপর্যয় থেকে বাঁচাতে পারি, ধীরে ধীরে গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমিয়ে এনে। কি? আমি বুঝতে পারছি না, জসিম বলল। দেখো, আমাদের গ্রহে এমন কিছু এলাকা আছে যেখানে কার্বন ডাই অক্সাইড দ্রুত বাড়ছে, ডক্টর আহমেদ বললেন। TRM-7 ব্যবহার করে আমরা সেই এলাকায় সময়ের গতি ধীর করতে পারি, যাতে সেখানে দূষণ কম হয়। এটা হবে মানবজাতির রক্ষাকবচ। কিন্তু টেম্পোরাল গার্ডিয়ানরা কেন এটা চায় না? আমি জিজ্ঞেস করলাম। কারণ তারা ভয় পায় যে এই প্রযুক্তি সাধারণ মানুষের হাতে চলে গেলে সময়ের সাথে অবাধে খেলা শুরু হবে, ডক্টর আহমেদ বললেন। তারা নিজেরাই এই ক্ষমতা রাখতে চায়। হঠাৎ করে আমরা শুনতে পেলাম একটা বিস্ফোরণের শব্দ। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করেছিল। দ্রুত, ডক্টর আহমেদ বললেন। আমাদের কাছে সময় কম নেই। তিনি আমাদের নিয়ে গেলেন ল্যাবের পেছনের দিকে, যেখানে ছিল একটি বিশাল যন্ত্র। এটা TRM প্রধান 7টি TRM যন্ত্রের নিয়ন্ত্রক। TRM-7কে এর সাথে সংযুক্ত করো। জসিম যন্ত্রটি বের করল আর সংযুক্ত করল বড় যন্ত্রের সাথে। হঠাৎ করে সারা ঘর আলোকিত হয়ে উঠল নীল আলো। এখন তোমার হাতের চিহ্ন ব্যবহার করো, ডক্টর আহমেদ বললেন। জসিম তার হাতের ত্রিভুজাকার চিহ্ন যন্ত্রের একটি অনুরূপ চিহ্নের উপর রাখল। সাথে সাথে একটি শক্তিশালী নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। টেম্পোরাল গার্ডিয়ানরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল, কিন্তু তারা যেন ধীরে ধীরে চলছিল। তাদের গতিবিধি যেন স্লো মোশনে ছিল। সময়ের গতি ধীর হয়ে গেছে তাদের জন্য, ডক্টর আহমেদ বললেন। কিন্তু আমরা TRM-7 এর সংযোগে আছি, তাই আমরা স্বাভাবিক গতিতে চলতে পারছি। আমরা টেম্পোরাল গার্ডিয়ানদের পাশ দিয়ে বেরিয়ে গেলাম। তারা যেন স্থির হয়ে গিয়েছিল। আমরা কি করব? জসিম জিজ্ঞেস করল। আমরা TRM প্রধান নিয়ে নেপালে যাব, ডক্টর আহমেদ বললেন। সেখানে হিমালয়ের পাদদেশে তোমার বাবা-মা একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিলেন। সেখানে তারা TRM প্রধানকে সম্পূর্ণ করবেন। এরপর শুরু হল আমাদের অবিশ্বাস্য যাত্রা। TRM প্রধান নিয়ে আমরা দুবাই থেকে নেপাল গেলাম। পথে টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের পেছনে লেগে রইল। আমরা কখনো ট্রেনে, কখনো বিমানে, কখনো বা গাড়িতে করে এগিয়ে চললাম। কাঠমান্ডুতে পৌঁছে আমরা একটি পুরানো গাড়ি ভাড়া করে হিমালয়ের পাদদেশে চলে গেলাম। ডক্টর আহমেদ আমাদের নিয়ে গেলেন এক নির্জন পাহাড়ি এলাকায়, যেখানে একটি গুহার মুখ ছিল। এখানেই তোমার বাবা-মা TRM প্রধানের প্রযুক্তি সম্পূর্ণ করতে চেয়েছিলেন, ডক্টর আহমেদ বললেন। আমরা গুহার ভেতরে ঢুকলাম। ভেতরে ছিল একটি অত্যাধুনিক ল্যাব, সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেখানে লর্ড হ্যামিল্টন আর মালিকা দাস তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমরা TRM প্রধানকে সক্রিয় করব, ডক্টর আহমেদ বললেন। তারপর এটা কাজ করবে সারা বিশ্বে, ধীরে ধীরে দূষিত এলাকাগুলোর সময়ের গতি কমিয়ে এনে। আমরা TRM প্রধান স্থাপন করলাম ল্যাবের কেন্দ্রে। জসিম আবার তার হাতের চিহ্ন ব্যবহার করল যন্ত্রটি সক্রিয় করতে। একটি বিশাল নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। কিন্তু হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ডক্টর আহমেদের চোখে একটা অদ্ভুত হাসি। তিনি একটা বন্দুক বের করলেন। ধন্যবাদ, জসিম, তিনি বললেন। এখন আমি TRM প্রধান নিয়ন্ত্রণ করব। এটা বিশ্বকে বাঁচাবে না, বরং আমাকে বিশ্বের শাসক বানাবে। আমরা অবাক হয়ে গেলাম। আপনি কে? জসিম জিজ্ঞেস করল।
আমি টেম্পোরাল গার্ডিয়ানদের প্রধান ডক্টর আহমেদ হাসলেন। আমি তোমার বাবা-মাকে হত্যা করার আদেশ দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে তারা TRM-7 তোমার হাতে দিয়ে গেছেন। আমি অপেক্ষা করেছি যে তুমি একদিন এটা নিয়ে এখানে আসবে। জসিম আর আমি ফাঁদে পড়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমরা বিশ্বকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা এক বিশ্বধ্বংসী অস্ত্র দিয়ে দিয়েছিলাম টেম্পোরাল গার্ডিয়ানদের হাতে। আমি TRM প্রধান ব্যবহার করব সময়ের গতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু শুধু আমার নিজের স্বার্থে, ডক্টর আহমেদ বললেন। আমি আমার শত্রুদের সময় ধীর করে দেব, আর নিজে দ্রুত গতিতে চলব। আমি অজের হব। কিন্তু হঠাৎ করে জসিম একটা অদ্ভুত কাজ করল। সে তার হাতের চিহ্নে জোরে চাপ দিল। TRM প্রধান থেকে একটি তীব্র আলো বের হল, আর ডক্টর আহমেদ যেন স্থির হয়ে গেলেন। এটা কি তুমি করছো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, জসিম বলল। আমি বুঝতে পারছি কিভাবে এটা কাজ করে। আমি তার সময়কে ধীর করে দিয়েছি। আমরা দ্রুত ডক্টর আহমেদের হাত থেকে বন্দুক নিয়ে নিলাম। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি আমার বাবা-মা কি চেয়েছিলেন, জসিম বলল। তারা TRM প্রধান ব্যবহার করতে চেয়েছিলেন বিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনতে। আমরা সেটাই করব। জসিম আবার TRM প্রধানের সামনে দাঁড়াল। তার হাতের চিহ্ন আবার সক্রিয় হল। নীল আলো ছড়িয়ে পড়ল সারা ল্যাবে, তারপর বাইরে, তারপর পুরো পাহাড়ে, তারপর সারা নেপালে, তারপর ধীরে ধীরে সারা পৃথিবীতে। সময় সঠিক হবে, জসিম ফিসফিস করে বলল। আমি দেখলাম জসিমের চোখে একটা অদ্ভুত আলো জ্বলছে। সে যেন ক্ষণিকের জন্য তার বাবা-মার মতো দেখাচ্ছিল। TRM প্রধান সম্পূর্ণ সক্রিয় হবার পর আমরা বুঝতে পারলাম যে বিশ্বে কিছু বদলে গেছে। আমরা বাইরে গিয়ে দেখলাম আকাশ আগের চেয়ে নীল, বাতাস আগের চেয়ে পরিষ্কার। 6 মাস পর বিজ্ঞানীরা অবাক হয়ে ঘোষণা করলেন যে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করেছে। গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমছে। কেউ বুঝতে পারছিল না কিভাবে এটা সম্ভব হচ্ছে। কিন্তু আমরা জানতাম। TRM প্রধান সারা বিশ্বে দূষিত এলাকাগুলোর সময়ের গতি ধীর করে দিয়েছিল, যার ফলে সেখানে দূষণের মাত্রা কমে যাচ্ছিল। ধীরে ধীরে আমাদের গ্রহ ফিরে পাচ্ছিল তার হারানো ভারসাম্য। জসিম আর আমি TRM প্রধান সুরক্ষিত রাখার জন্য হিমালয়ের গুহায় থাকার সিদ্ধান্ত নিলাম। জসিম এখানে তার বাবা-মার গবেষণা চালিয়ে যাচ্ছে, আর আমি তার পাশে আছি, যেমন আমি সবসময় ছিলাম। আমি ফরিদা, আর আমার ছেলে জসিম আমাকে বিয়ে করবে, এই কথাটা আমি কখনো কল্পনাও করিনি। কারণ জসিম আমার ছেলে নয়, তবে সে আমার পরিবার। আমরা এখন একসাথে আছি, এক অসাধারণ গবেষণার দায়িত্বে, যা পৃথিবীকে বাঁচাচ্ছে। আমরা হারিয়ে যাওয়া বাবা-মার সন্তান অভিভাবকের সম্পর্ক নয়, আমরা হয়ে উঠেছি একটি মিশনের 2 সহযোদ্ধা, যারা বিশ্বের ভবিষ্যৎ রক্ষা করছে। টেম্পোরাল গার্ডিয়ানরা এখনও আমাদের খুঁজছে, কিন্তু আমরা সময়ের রহস্য জেনে গেছি। আমরা জানি কিভাবে লুকিয়ে থাকতে হয়, কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে লড়াই করে যেতে হয়। এই রহস্যময় ও রোমাঞ্চকর গল্পের এখানেই শেষ নয়। এটা শুধু শুরু। কারণ সময় একটি অনন্ত নদীর মতো, সে সবসময় প্রবাহিত হয়। গবেষণা সম্পর্কে সবকিছু। আমি দেখলাম তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা, যেটা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম জসিম আর আগের সেই ছেলে নেই। তাহলে আমরা খুঁজব, আমি বললাম। আমরা তোমার পিতামাতার রহস্য উদ্ঘাটন করব। আমাদের আবেগপূর্ণ কথোপকথন থেকে শুরু হলো একটি অদ্ভুত এবং রোমাঞ্চকর যাত্রা। জসিম আর আমি মিলে খুঁজতে লাগলাম তার পিতামাতার অতীত, তাদের গবেষণা, আর সেই রহস্যময় প্রকল্প সম্পর্কে সব তথ্য। প্রথমেই আমরা লর্ড রবার্ট হ্যামিল্টনের পুরানো অফিসে গেলাম। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে তিনি একসময় কাজ করতেন। সেখানে গিয়ে আমরা দেখলাম তার সব গবেষণা প্রায় মুছে ফেলা হয়েছে। কিন্তু বিভাগের একজন বৃদ্ধ অধ্যাপক, ডক্টর জেমস ক্লার্ক, লর্ড হ্যামিল্টনকে ভালো করেই চিনতেন। রবার্ট একজন প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন, ডক্টর ক্লার্ক বললেন। কিন্তু তিনি যে কাজে লিপ্ত ছিলেন, সেটা ফিজিক্সের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে সময় শুধু একমুখী নয়, বরং বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারে। তার থিওরি অনুসারে আমরা শুধু ভবিষ্যতে যেতে পারি না, বরং সময়ের গতিকেও মন্থর করতে পারি। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। তিনি একটি যন্ত্র তৈরি করেছিলেন। একটি অদ্ভুত যন্ত্র যেটা কোয়ান্টাম ফিল্ড ম্যানিপুলেশন ব্যবহার করে সময়ের গতি পরিবর্তন করতে পারত। তিনি এটাকে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটর বা TRM নাম দিয়েছিলেন। সেই যন্ত্র এখন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ডক্টর ক্লার্ক মাথা নাড়লেন। সেটা তো দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল। তাই না?
আমি আর জসিম এক আরেকের দিকে তাকালাম। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত বিস্ফোরণ? আমাদের তদন্ত আমাদের নিয়ে গেল ভারতে মালিকা দাসের বাড়িতে। কলকাতার একটি পুরনো বাড়িতে এখনও তার পরিবার বাস করত। মালিকার বাবা বিনয়বাবু আমাদের দেখে অবাক হলেন। তুমি জসিম? তিনি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলেন। তুমি বেঁচে আছো? জসিম অবাক হয়ে গেল। আপনি আমাকে চেনেন? চিনি। তুমি আমার নাতি। বৃদ্ধ লোকটি জসিমকে জড়িয়ে ধরলেন। আমরা ভেবেছিলাম তুমিও সেই দুর্ঘটনায় মারা গিয়েছ গু। আমি বিনয়বাবুকে সব বললাম। কিভাবে আমি জসিমকে বাঁচিয়েছিলাম, কিভাবে আমরা পালিয়ে গিয়েছিলাম, সব কিছু। বিনয়বাবু আমাদের মালিকার পুরানো ঘরে নিয়ে গেলেন। মালিকা তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র এখানে রাখত। তার মৃত্যুর পর আমি এই ঘর ঠিক তেমনি রেখেছি গু। ঘরটি ধুলো ভরা ছিল, কিন্তু আসবাবপত্র সব ঠিক তেমনি ছিল যেমনটা মালিকা রেখে গিয়েছিলেন। আমরা সারাদিন ধরে ঘরটি খুঁজলাম, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম না। কিন্তু রাতে জসিম হঠাৎ আমাকে ডেকে তুলল। দেখো এই ছবিটা। সেটা ছিল একটি পারিবারিক ফটো, যেখানে মালিকা, রবার্ট আর ছোট জসিম ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল ফটোর পেছনে লেখা একটি সংকেত, 31464883514119 এটা একটি জিপিএস কোঅর্ডিনেট, জসিম বলল। আর 7 হতে পারে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটরের 7ম সংস্করণ গু। আমরা সেই কোঅর্ডিনেট গুগল ম্যাপে সার্চ করলাম আর দেখলাম এটা জেরুজালেমের একটি প্রাচীন ভবনের অবস্থান। পরের দিনই আমরা ভারত থেকে ইসরায়েলের দিকে রওনা দিলাম। কিন্তু আমাদের কেউ একজন লক্ষ্য করেনি যে আমাদের পিছনে একটি কালো গাড়ি আমাদের অনুসরণ করছিল। কোনো অজানা শত্রু আমাদের তদন্ত নজর রাখছিল। জেরুজালেমে পৌঁছে আমরা সেই প্রাচীন ভবনে গেলাম। বাইরে থেকে এটা একটি ছোট মিউজিয়াম মনে হচ্ছিল। ভেতরে ঢুকে আমরা দেখলাম এটা একটি পুরাতাত্ত্বিক প্রদর্শনী, যেখানে প্রাচীন ইহুদি সভ্যতার নিদর্শন রাখা ছিল। মিউজিয়ামের ম্যানেজার, একজন বৃদ্ধ ইহুদি লোক, আমাদের দেখে অবাক হলেন। আপনারা কি লর্ড হ্যামিল্টনের খোঁজ করছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা দুজনেই চমকে উঠলাম। আপনি কিভাবে জানলেন? জসিম জিজ্ঞেস করল। লোকটি হাসলেন। কারণ আপনার চোখ দেখে আমি বুঝতে পারছি আপনি তার ছেলে। আসুন আমি আপনাদের দেখাই। তিনি আমাদের নিয়ে গেলেন মিউজিয়ামের পেছনের দিকে একটা গোপন দরজা দিয়ে। সেখানে ছিল একটা ভূগর্ভস্থ ল্যাব। সেখানে নানা ধরনের যন্ত্রপাতি ছিল, যেগুলো আমি কখনো দেখিনি। এটাই ছিল লর্ড হ্যামিল্টনের গোপন ল্যাব, লোকটি বললেন। তিনি আর ডক্টর দাস এখানে তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন, সরকারি প্রকল্প শেষ হবার পরও। কেন এখানে? আমি জিজ্ঞেস করলাম। কারণ জেরুজালেম একটি অদ্ভুত শহর, লোকটি বললেন। এখানে পৃথিবীর আধ্যাত্মিক শক্তির একটি কেন্দ্র আছে। আর তাদের গবেষণা ছিল সময় নিয়ে। সময় আর আধ্যাত্মিকতা একই সূত্রে বাঁধা গু। আমরা ল্যাবের চারপাশে ঘুরতে লাগলাম। সেখানে ছিল নানা ধরনের নোটবুক, ডায়াগ্রাম আর যন্ত্রাংশ। কিন্তু TRM-7 নামক যন্ত্রটির কোনো চিহ্ন ছিল না। তারা সফল হয়েছিলেন, লোকটি হঠাৎ করে বললেন। তারা সময়ের গতি ধীর করতে পেরেছিলেন গু। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। তারা আবিষ্কার করেছিলেন যে মানুষের চেতনার মাধ্যমে সময়ের গতি পরিবর্তন করা যায়। তারা একটি যন্ত্র বানিয়েছিলেন যা মানুষের চেতনাকে বাইরের থেকে নিয়ন্ত্রণ করতে পারত। এই মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে নিজের চারপাশে সময়ের গতি ধীর করে দিতে পারত। এটা কি সম্ভব? আমি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কিন্তু এতে বিপদ ছিল, লোকটি বললেন। কারণ যেখানে সময়ের গতি ধীর হয় সেখানে নিয়মের বিপরীতে যেতে হয়। আর প্রকৃতি তার নিয়মের বিরুদ্ধে কাউকে যেতে দেয় না গিয়ে। তারা মারা গিয়েছিলেন কারণ? জসিম প্রশ্ন অসমাপ্ত রেখে বলল। কারণ প্রকৃতি প্রতিশোধ নিয়েছিল, লোকটি বললেন। তারা যখন TRM-7 পরীক্ষা করছিলেন, তখন সময়ের গতি এতটাই ধীর হয়ে গিয়েছিল যে তারা প্রায় স্থির হয়ে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আবার সময় স্বাভাবিক গতিতে ফিরে আসতে শুরু করে, আর সেই অবস্থান থেকে সময়ের স্বাভাবিক গতিতে ফিরে আসা মানে ছিল এক বিশাল বিস্ফোরণ গু। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। জসিমের চোখে আমি দেখলাম তার পিতামাতাকে হারানোর বেদনা। কিন্তু TRM-7 কোথায়? জসিম শেষ পর্যন্ত জিজ্ঞেস করল। তারা সেটা তোমার কাছে রেখে গিয়েছিলেন, লোকটি বললেন। এখন সেটা কোথায়? আমি জানি না গি। আমার কাছে? কিভাবে? জসিম অবাক হয়ে প্রশ্ন করল। লোকটি জসিমের বাম হাতের দিকে তাকালেন। তোমার হাতে যে জন্মচিহ্ন আছে ওটা আসলে জন্মচিহ্ন নয় গে। জসিম তার বাম হাতের ত্রিভুজাকার চিহ্নের দিকে তাকাল।
এটা ছিল তার জন্ম থেকেই একটা ছোট্ট ত্রিভুজাকার চিহ্ন। এটা আসলে কি? জসিম জিজ্ঞেস করল। এটা ক্রম-7 সংযোগ চিহ্ন, লোকটি বললেন। তোমার বাবা-মা জানতেন তাদের গবেষণা বিপজ্জনক, তাই তারা TRM-7 এর নিয়ন্ত্রণ ক্ষমতা তোমার মধ্যে প্রতিস্থাপন করেছিলেন। এই চিহ্ন দিয়ে তুমি যন্ত্রটি সক্রিয় করতে পারো। কিন্তু যন্ত্রটি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। লোকটি একটা পুরনো পাথরের বাক্স বের করলেন। এটা তারা আমার কাছে রেখে গিয়েছিলেন। তোমার জন্যই। তারা জানতেন একদিন তুমি এখানে আসবে গি। জসিম সেই বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি অদ্ভুত ধাতব বস্তু, ঘড়ির মতো, কিন্তু তার মধ্যে জ্বলছিল একটি নীল আলো। TRM-7, জসিম ফিসফিস করে বলল। হঠাৎ করে আমরা শুনতে পেলাম কিছু লোকের পায়ের শব্দ। আমরা ফিরে দেখলাম কয়েকজন কালো পোশাক পরা লোক হাতে বন্দুক নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। ওরা এসে গেছে, বৃদ্ধ লোকটি বললেন। ওরা চায় না যে TRM-7 তোমার হাতে পুডুক। কারা ওরা? আমি প্রশ্ন করলাম। একটি গোপন সংস্থা, টেম্পোরাল গার্ডিয়ান। ওরা সময় সম্পর্কিত সব গবেষণা নিয়ন্ত্রণ করে গি। আমরা দ্রুত পালানোর চেষ্টা করলাম, কিন্তু পেছন থেকে গুলির শব্দ শুনতে পেলাম। বৃদ্ধ লোকটি আহত হলেন। পালাও, তিনি বললেন। TRM-7 নিয়ে পালাও। এটা শুধু তোমাদের হাতেই নিরাপদ। জসিম TRM-7 হাতে নিয়ে আমার দিকে তাকালো। আমরা কি করব? আমরা পালাবো, আমি বললাম। আমরা মিউজিয়ামের পেছনের দরজা দিয়ে বেরিয়ে প্রাচীন জেরুজালেমের গলিতে ছুটে পালালাম। পেছনে কালো পোশাক পরা লোকেরা আমাদের তাড়া করল। আমরা প্রাচীন শহরের গলি ঘুজি পার হয়ে একটা বাজারে পৌঁছলাম। সেখানে জনতার মধ্যে মিশে গেলাম। আমরা জানতাম আমাদের কাছে সময় কম। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করবেই। আমাদের একটা প্ল্যান দরকার, আমি বললাম। আমি জানি কোথায় যেতে হবে, জসিম হঠাৎ বলল। তার চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস দেখলাম। কোথায়? দুবাই। TRM-7 এর ভেতরে আমি একটা ম্যাপ দেখতে পাচ্ছি। কোঅর্ডিনেট। আমরা সেই রাতেই জেরুজালেম থেকে দুবাই রওনা দিলাম। আমাদের পেছনে টেম্পোরাল গার্ডিয়ানরা ছিল, কিন্তু আমরা কৌশলে তাদের এড়িয়ে যেতে সক্ষম হলাম। দুবাইতে পৌঁছে আমরা সেই কোঅর্ডিনেটে গেলাম, যেটা ছিল বুর্জ খলিফার কাছে একটি লুকানো বাড়ি। বাড়িটির বাইরে লেখা ছিল দাস হ্যামিল্টন ফাউন্ডেশন গো। এটা তোমার বাবা-মার ফাউন্ডেশন, আমি অবাক হয়ে বললাম। আমরা ভেতরে ঢুকলাম আর দেখলাম একটি সুন্দর অফিস। রিসেপশনে একজন মহিলা ছিলেন। তিনি জসিমকে দেখে অবাক হলেন। তুমি জসিম হ্যামিল্টন? তিনি জিজ্ঞেস করলেন। জসিম মাথা নাড়ল। আমরা তোমার অপেক্ষা করছিলাম, মহিলাটি বললেন। আমার নাম ডক্টর সারা আহমেদ। আমি তোমার বাবা-মার সহকর্মী ছিলাম গ। ডক্টর আহমেদ আমাদের একটি গোপন লিফটে নিয়ে গেলেন, যেটা আমাদের নিয়ে গেল মাটির নিচে একটি বিশাল ল্যাবরেটরিতে। এখানেই তোমার বাবা-মা তাদের আসল গবেষণা করতেন, ডক্টর আহমেদ বললেন। টেম্পোরাল গার্ডিয়ানরা জানত না এই জায়গার কথা গু। কিন্তু আপনি কিভাবে জানলেন আমরা আসব? জসিম জিজ্ঞেস করল। কারণ তোমার বাবা-মা সময়ের সাথে খেলতে শিখেছিলেন, ডক্টর আহমেদ বললেন। তারা জানতেন ভবিষ্যতে কি ঘটবে। তারা জানতেন টেম্পোরাল গার্ডিয়ানরা তাদের হত্যা করবে, তাই তারা তোমাকে বাঁচানোর ব্যবস্থা করেছিলেন। তারা জানতেন তুমি একদিন TRM-7 নিয়ে এখানে আসবে গি। কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন তারা এতটা বিপদ নিলেন? কারণ TRM-7 আসলে শুধু সময় নিয়ন্ত্রণের জন্য নয়, ডক্টর আহমেদ বললেন। এটা মানবজাতির ভবিষ্যৎ বাঁচানোর একমাত্র উপায় গু। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। আমাদের গ্রহের ভবিষ্যৎ অন্ধকার, ডক্টর আহমেদ বললেন। তোমার বাবা-মা একটি প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যা দিয়ে কোনো নির্দিষ্ট স্থানে সময়ের গতি ধীর করা যায়। এর মাধ্যমে আমরা পৃথিবীকে আসন্ন জলবায়ু বিপর্যয় থেকে বাঁচাতে পারি, ধীরে ধীরে গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমিয়ে এনে। কি? আমি বুঝতে পারছি না, জসিম বলল। দেখো, আমাদের গ্রহে এমন কিছু এলাকা আছে যেখানে কার্বন ডাই অক্সাইড দ্রুত বাড়ছে, ডক্টর আহমেদ বললেন। TRM-7 ব্যবহার করে আমরা সেই এলাকায় সময়ের গতি ধীর করতে পারি, যাতে সেখানে দূষণ কম হয়। এটা হবে মানবজাতির রক্ষাকবচ। কিন্তু টেম্পোরাল গার্ডিয়ানরা কেন এটা চায় না? আমি জিজ্ঞেস করলাম। কারণ তারা ভয় পায় যে এই প্রযুক্তি সাধারণ মানুষের হাতে চলে গেলে সময়ের সাথে অবাধে খেলা শুরু হবে, ডক্টর আহমেদ বললেন। তারা নিজেরাই এই ক্ষমতা রাখতে চায়। হঠাৎ করে আমরা শুনতে পেলাম একটা বিস্ফোরণের শব্দ। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করেছিল। দ্রুত, ডক্টর আহমেদ বললেন। আমাদের কাছে সময় কম নেই।
তিনি আমাদের নিয়ে গেলেন ল্যাবের পেছনের দিকে, যেখানে ছিল একটি বিশাল যন্ত্র। এটা টিআরএম প্রধান, 7টি টিআরএম যন্ত্রের নিয়ন্ত্রক। টিআরএম-7কে এর সাথে সংযুক্ত করোগ। জসিম যন্ত্রটি বের করল আর সংযুক্ত করল বড় যন্ত্রের সাথে। হঠাৎ করে সারা ঘর আলোকিত হয়ে উঠল নীল আলো। এখন তোমার হাতের চিহ্ন ব্যবহার করো, ডক্টর আহমেদ বললেন। জসিম তার হাতের ত্রিভুজাকার চিহ্ন যন্ত্রের একটি অনুরূপ চিহ্নের উপর রাখল। সাথে সাথে একটি শক্তিশালী নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। টেম্পোরাল গার্ডিয়ানরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল, কিন্তু তারা যেন ধীরে ধীরে চলছিল। তাদের গতিবিধি যেন স্লো মোশনে ছিল। সময়ের গতি ধীর হয়ে গেছে তাদের জন্য, ডক্টর আহমেদ বললেন। কিন্তু আমরা টিআরএম-7 এর সংযোগে আছি, তাই আমরা স্বাভাবিক গতিতে চলতে পারছি। আমরা টেম্পোরাল গার্ডিয়ানদের পাশ দিয়ে বেরিয়ে গেলাম। তারা যেন স্থির হয়ে গিয়েছিল। আমরা কি করব? জসিম জিজ্ঞেস করল। আমরা টিআরএম প্রধান নিয়ে নেপালে যাব, ডক্টর আহমেদ বললেন। সেখানে হিমালয়ের পাদদেশে তোমার বাবা-মা একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিলেন। সেখানে তারা টিআরএম প্রধানকে সম্পূর্ণ করবেন। এরপর শুরু হল আমাদের অবিশ্বাস্য যাত্রা। টিআরএম প্রধান নিয়ে আমরা দুবাই থেকে নেপাল গেলাম। পথে টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের পেছনে লেগে রইল। আমরা কখনো ট্রেনে, কখনো বিমানে, কখনো বা গাড়িতে করে এগিয়ে চললাম। কাঠমান্ডুতে পৌঁছে আমরা একটি পুরানো গাড়ি ভাড়া করে হিমালয়ের পাদদেশে চলে গেলাম। ডক্টর আহমেদ আমাদের নিয়ে গেলেন এক নির্জন পাহাড়ি এলাকায়, যেখানে একটি গুহার মুখ ছিল। এখানেই তোমার বাবা-মা টিআরএম প্রধানের প্রযুক্তি সম্পূর্ণ করতে চেয়েছিলেন, ডক্টর আহমেদ বললেন। আমরা গুহার ভেতরে ঢুকলাম। ভেতরে ছিল একটি অত্যাধুনিক ল্যাব, সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেখানে লর্ড হ্যামিল্টন আর মালিকা দাস তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমরা টিআরএম প্রধানকে সক্রিয় করব, ডক্টর আহমেদ বললেন। তারপর এটা কাজ করবে সারা বিশ্বে, ধীরে ধীরে দূষিত এলাকাগুলোর সময়ের গতি কমিয়ে এনে আমরা টিআরএম প্রধান স্থাপন করলাম ল্যাবের কেন্দ্রে। জসিম আবার তার হাতের চিহ্ন ব্যবহার করল যন্ত্রটি সক্রিয় করতে। একটি বিশাল নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। কিন্তু হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ডক্টর আহমেদের চোখে একটা অদ্ভুত হাসি। তিনি একটা বন্দুক বের করলেন। ধন্যবাদ জসিম, তিনি বললেন। এখন আমি টিআরএম প্রধান নিয়ন্ত্রণ করব। এটা বিশ্বকে বাঁচাবে না, বরং আমাকে বিশ্বের শাসক বানাবে। আমরা অবাক হয়ে গেলাম। আপনি কে? জসিম জিজ্ঞেস করল। আমি টেম্পোরাল গার্ডিয়ানদের প্রধান, ডক্টর আহমেদ হাসলেন। আমি তোমার বাবা-মাকে হত্যা করার আদেশ দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে তারা টিআরএম-7 তোমার হাতে দিয়ে গেছেন। আমি অপেক্ষা করেছি যে তুমি একদিন এটা নিয়ে এখানে আসবে। জসিম আর আমি ফাঁদে পড়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমরা বিশ্বকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা এক বিশ্বধ্বংসী অস্ত্র দিয়ে দিয়েছিলাম টেম্পোরাল গার্ডিয়ানদের হাতে। আমি টিআরএম প্রধান ব্যবহার করব সময়ের গতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু শুধু আমার নিজের স্বার্থে, ডক্টর আহমেদ বললেন। আমি আমার শত্রুদের সময় ধীর করে দেব, আর নিজে দ্রুত গতিতে চলব। আমি অজের হব। কিন্তু হঠাৎ করে জসিম একটা অদ্ভুত কাজ করল। সে তার হাতের চিহ্নে জোরে চাপ দিল। টিআরএম প্রধান থেকে একটি তীব্র আলো বের হল, আর ডক্টর আহমেদ যেন স্থির হয়ে গেলেন। এটা কি তুমি করছো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, জসিম বলল। আমি বুঝতে পারছি কিভাবে এটা কাজ করে। আমি তার সময়কে ধীর করে দিয়েছি। আমরা দ্রুত ডক্টর আহমেদের হাত থেকে বন্দুক নিয়ে নিলাম। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি আমার বাবা-মা কি চেয়েছিলেন, জসিম বলল। তারা টিআরএম প্রধান ব্যবহার করতে চেয়েছিলেন বিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনতে। আমরা সেটাই করব। জসিম আবার টিআরএম প্রধানের সামনে দাঁড়াল। তার হাতের চিহ্ন আবার সক্রিয় হল। নীল আলো ছড়িয়ে পড়ল সারা ল্যাবে, তারপর বাইরে, তারপর পুরো পাহাড়ে, তারপর সারা নেপালে, তারপর ধীরে ধীরে সারা পৃথিবীতে। সময় সঠিক হবে, জসিম ফিসফিস করে বলল। আমি দেখলাম জসিমের চোখে একটা অদ্ভুত আলো জ্বলছে। সে যেন ক্ষণিকের জন্য তার বাবা-মার মতো দেখাচ্ছিল। টিআরএম প্রধান সম্পূর্ণ সক্রিয় হবার পর আমরা বুঝতে পারলাম যে বিশ্বে কিছু বদলে গেছে। আমরা বাইরে গিয়ে দেখলাম আকাশ আগের চেয়ে নীল, বাতাস আগের চেয়ে পরিষ্কার। 6 মাস পর বিজ্ঞানীরা অবাক হয়ে ঘোষণা করলেন যে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করেছে। গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমছে। কেউ বুঝতে পারছিল না কিভাবে এটা সম্ভব হচ্ছে। কিন্তু আমরা জানতাম।
টিআরএম প্রধান সারা বিশ্বে দূষিত এলাকাগুলোর সময়ের গতি ধীর করে দিয়েছিল, যার ফলে সেখানে দূষণের মাত্রা কমে যাচ্ছিল। ধীরে ধীরে আমাদের গ্রহ ফিরে পাচ্ছিল তার হারানো ভারসাম্য। জসিম আর আমি টিআরএম প্রধান সুরক্ষিত রাখার জন্য হিমালয়ের গুহায় থাকার সিদ্ধান্ত নিলাম। জসিম এখানে তার বাবা-মার গবেষণা চালিয়ে যাচ্ছে, আর আমি তার পাশে আছি, যেমন আমি সবসময় ছিলাম। আমি ফরিদা, আর আমার ছেলে জসিম আমাকে বিয়ে করবে, এই কথাটা আমি কখনো কল্পনাও করিনি। কারণ জসিম আমার ছেলে নয়, তবে সে আমার পরিবার। আমরা এখন একসাথে আছি, এক অসাধারণ গবেষণার দায়িত্বে, যা পৃথিবীকে বাঁচাচ্ছে। আমরা হারিয়ে যাওয়া বাবা-মার সন্তান অভিভাবকের সম্পর্ক নয়, আমরা হয়ে উঠেছি একটি মিশনের দুই সহযোদ্ধা, যারা বিশ্বের ভবিষ্যৎ রক্ষা করছে। টেম্পোরাল গার্ডিয়ানরা এখনও আমাদের খুঁজছে, কিন্তু আমরা সময়ের রহস্য জেনে গেছি। আমরা জানি কিভাবে লুকিয়ে থাকতে হয়, কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে লড়াই করে যেতে হয়। এই রহস্যময় ও রোমাঞ্চকর গল্পের এখানেই শেষ নয়। এটা শুধু শুরু। কারণ সময় একটি অনন্ত নদীর মতো, সে সবসময় প্রবাহিত হয়। গবেষণা সম্পর্কে সবকিছু আমি দেখলাম তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা, যেটা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম জসিম আর আগের সেই ছেলে নেই। তাহলে আমরা খুঁজব, আমি বললাম। আমরা তোমার পিতামাতার রহস্য উদ্ঘাটন করব। আমাদের আবেগপূর্ণ কথোপকথন থেকে শুরু হলো একটি অদ্ভুত এবং রোমাঞ্চকর যাত্রা। জসিম আর আমি মিলে খুঁজতে লাগলাম তার পিতামাতার অতীত, তাদের গবেষণা, আর সেই রহস্যময় প্রকল্প সম্পর্কে সব তথ্য। প্রথমেই আমরা লর্ড রবার্ট হ্যামিল্টনের পুরানো অফিসে গেলাম। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে তিনি একসময় কাজ করতেন। সেখানে গিয়ে আমরা দেখলাম তার সব গবেষণা প্রায় মুছে ফেলা হয়েছে। কিন্তু বিভাগের একজন বৃদ্ধ অধ্যাপক, ড জেমস ক্লার্ক, লর্ড হ্যামিল্টনকে ভালো করেই চিনতেন। রবার্ট একজন প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন, ড ক্লার্ক বললেন। কিন্তু তিনি যে কাজে লিপ্ত ছিলেন, সেটা ফিজিক্সের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে সময় শুধু একমুখী নয়, বরং বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারে। তার থিওরি অনুসারে আমরা শুধু ভবিষ্যতে যেতে পারি না, বরং সময়ের গতিকেও মন্থর করতে পারি। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। তিনি একটি যন্ত্র তৈরি করেছিলেন। একটি অদ্ভুত যন্ত্র যেটা কোয়ান্টাম ফিল্ড ম্যানিপুলেশন ব্যবহার করে সময়ের গতি পরিবর্তন করতে পারত। তিনি এটাকে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটর বা টিআরএম নাম দিয়েছিলেন। সেই যন্ত্র এখন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ড ক্লার্ক মাথা নাড়লেন। সেটা তো দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল। তাই না? আমি আর জসিম এক আরেকের দিকে তাকালাম। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত বিস্ফোরণ? আমাদের তদন্ত আমাদের নিয়ে গেল ভারতে, মালিকা দাসের বাড়িতে। কলকাতার একটি পুরনো বাড়িতে এখনও তার পরিবার বাস করত। মালিকার বাবা, বিনয়বাবু, আমাদের দেখে অবাক হলেন। তুমি? জসিম, তিনি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলেন। তুমি বেঁচে আছো? জসিম অবাক হয়ে গেল। আপনি আমাকে চেনেন? চিনি। তুমি আমার নাতি। বৃদ্ধ লোকটি জসিমকে জড়িয়ে ধরলেন। আমরা ভেবেছিলাম তুমিও সেই দুর্ঘটনায় মারা গিয়েছ। আমি বিনয় বাবুকে সব বললাম। কিভাবে আমি জসিমকে বাঁচিয়েছিলাম, কিভাবে আমরা পালিয়ে গিয়েছিলাম, সব কিছু। বিনয় বাবু আমাদের মালিকার পুরানো ঘরে নিয়ে গেলেন। মালিকা তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র এখানে রাখত। তার মৃত্যুর পর আমি এই ঘর ঠিক তেমনি রেখেছি। ঘরটি ধুলো ভরা ছিল, কিন্তু আসবাবপত্র সব ঠিক তেমনি ছিল যেমনটা মালিকা রেখে গিয়েছিলেন। আমরা সারাদিন ধরে ঘরটি খুঁজলাম, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম না। কিন্তু রাতে জসিম হঠাৎ আমাকে ডেকে তুলল। দেখো এই ছবিটা। সেটা ছিল একটি পারিবারিক ফটো, যেখানে মালিকা, রবার্ট আর ছোট জসিম ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল ফটোর পেছনে লেখা একটি সংকেত, 31464883514119 এটা একটি জিপিএস কোঅর্ডিনেট, জসিম বলল। আর 7 হতে পারে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটরের 7ম সংস্করণ। আমরা সেই কোঅর্ডিনেট গুগল ম্যাপে সার্চ করলাম আর দেখলাম এটা জেরুজালেমের একটি প্রাচীন ভবনের অবস্থান। পরের দিনই আমরা ভারত থেকে ইসরায়েলের দিকে রওনা দিলাম। কিন্তু আমাদের কেউ একজন লক্ষ্য করেনি যে আমাদের পিছনে একটি কালো গাড়ি আমাদের অনুসরণ করছিল। কোনো অজানা শত্রু আমাদের তদন্ত নজর রাখছিল। জেরুজালেমে পৌঁছে আমরা সেই প্রাচীন ভবনে গেলাম। বাইরে থেকে এটা একটি ছোট মিউজিয়াম মনে হচ্ছিল। ভেতরে ঢুকে আমরা দেখলাম এটা একটি পুরাতাত্ত্বিক প্রদর্শনী, যেখানে প্রাচীন ইহুদি সভ্যতার নিদর্শন রাখা ছিল।
মিউজিয়ামের ম্যানেজার, একজন বৃদ্ধ ইহুদি লোক, আমাদের দেখে অবাক হলেন। আপনারা কি লর্ড হ্যামিল্টনের খোঁজ করছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা দুজনেই চমকে উঠলাম। আপনি কিভাবে জানলেন? জসিম জিজ্ঞেস করল। লোকটি হাসলেন। কারণ আপনার চোখ দেখে আমি বুঝতে পারছি আপনি তার ছেলে। আসুন, আমি আপনাদের দেখাই। তিনি আমাদের নিয়ে গেলেন মিউজিয়ামের পেছনের দিকে একটা গোপন দরজা দিয়ে। সেখানে ছিল একটা ভূগর্ভস্থ ল্যাব। সেখানে নানা ধরনের যন্ত্রপাতি ছিল যেগুলো আমি কখনো দেখিনি। এটাই ছিল লর্ড হ্যামিল্টনের গোপন ল্যাব, লোকটি বললেন। তিনি আর ডক্টর দাস এখানে তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন সরকারি প্রকল্প শেষ হবার পরও। কেন এখানে? আমি জিজ্ঞেস করলাম। কারণ জেরুজালেম একটি অদ্ভুত শহর, লোকটি বললেন। এখানে পৃথিবীর আধ্যাত্মিক শক্তির একটি কেন্দ্র আছে। আর তাদের গবেষণা ছিল সময় নিয়ে। সময় আর আধ্যাত্মিকতা একই সূত্রে বাঁধাগু। আমরা ল্যাবের চারপাশে ঘুরতে লাগলাম। সেখানে ছিল নানা ধরনের নোটবুক, ডায়াগ্রাম আর যন্ত্রাংশ। কিন্তু TRM-7 নামক যন্ত্রটির কোনো চিহ্ন ছিল না। তারা সফল হয়েছিলেন, লোকটি হঠাৎ করে বললেন। তারা সময়ের গতি ধীর করতে পেরেছিলেন। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। তারা আবিষ্কার করেছিলেন যে মানুষের চেতনার মাধ্যমে সময়ের গতি পরিবর্তন করা যায়। তারা একটি যন্ত্র বানিয়েছিলেন যা মানুষের চেতনাকে বাইরের থেকে নিয়ন্ত্রণ করতে পারত। এই মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে নিজের চারপাশে সময়ের গতি ধীর করে দিতে পারত। এটা কি সম্ভব? আমি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কিন্তু এতে বিপদ ছিল, লোকটি বললেন। কারণ যেখানে সময়ের গতি ধীর হয় সেখানে নিয়মের বিপরীতে যেতে হয়। আর প্রকৃতি তার নিয়মের বিরুদ্ধে কাউকে যেতে দেয় না। তারা মারা গিয়েছিলেন কারণ? জসিম প্রশ্ন অসমাপ্ত রেখে বলল। কারণ প্রকৃতি প্রতিশোধ নিয়েছিল, লোকটি বললেন। তারা যখন TRM-7 পরীক্ষা করছিলেন তখন সময়ের গতি এতটাই ধীর হয়ে গিয়েছিল যে তারা প্রায় স্থির হয়ে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আবার সময় স্বাভাবিক গতিতে ফিরে আসতে শুরু করে, আর সেই অবস্থান থেকে সময়ের স্বাভাবিক গতিতে ফিরে আসা মানে ছিল এক বিশাল বিস্ফোরণ। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। জসিমের চোখে আমি দেখলাম তার পিতামাতাকে হারানোর বেদনা। কিন্তু TRM-7 কোথায়? জসিম শেষ পর্যন্ত জিজ্ঞেস করল। তারা সেটা তোমার কাছে রেখে গিয়েছিলেন, লোকটি বললেন। এখন সেটা কোথায়? আমি জানি না। আমার কাছে? কিভাবে? জসিম অবাক হয়ে প্রশ্ন করল। লোকটি জসিমের বাম হাতের দিকে তাকালেন। তোমার হাতে যে জন্মচিহ্ন আছে ওটা আসলে জন্মচিহ্ন নয়। জসিম তার বাম হাতের ত্রিভুজাকার চিহ্নের দিকে তাকাল। এটা ছিল তার জন্ম থেকেই একটা ছোট্ট ত্রিভুজাকার চিহ্ন। এটা আসলে কি? জসিম জিজ্ঞেস করল। এটা TRM-7 এর সংযোগ চিহ্ন, লোকটি বললেন। তোমার বাবা-মা জানতেন তাদের গবেষণা বিপজ্জনক, তাই তারা TRM-7 এর নিয়ন্ত্রণ ক্ষমতা তোমার মধ্যে প্রতিস্থাপন করেছিলেন। এই চিহ্ন দিয়ে তুমি যন্ত্রটি সক্রিয় করতে পারো। কিন্তু যন্ত্রটি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। লোকটি একটা পুরনো পাথরের বাক্স বের করলেন। এটা তারা আমার কাছে রেখে গিয়েছিলেন। তোমার জন্যই। তারা জানতেন একদিন তুমি এখানে আসবে। জসিম সেই বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি অদ্ভুত ধাতব বস্তু, ঘড়ির মতো, কিন্তু তার মধ্যে জ্বলছিল একটি নীল আলো। TRM-7, জসিম ফিসফিস করে বলল। হঠাৎ করে আমরা শুনতে পেলাম কিছু লোকের পায়ের শব্দ। আমরা ফিরে দেখলাম কয়েকজন কালো পোশাক পরা লোক হাতে বন্দুক নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। ওরা এসে গেছে, বৃদ্ধ লোকটি বললেন। ওরা চায় না যে TRM-7 তোমার হাতে পুডুক। কারা ওরা? আমি প্রশ্ন করলাম। একটি গোপন সংস্থা, টেম্পোরাল গার্ডিয়ান। ওরা সময় সম্পর্কিত সব গবেষণা নিয়ন্ত্রণ করে। আমরা দ্রুত পালানোর চেষ্টা করলাম, কিন্তু পেছন থেকে গুলির শব্দ শুনতে পেলাম। বৃদ্ধ লোকটি আহত হলেন। পালাও, তিনি বললেন। TRM-7 নিয়ে পালাও। এটা শুধু তোমাদের হাতেই নিরাপদ। জসিম TRM-7 হাতে নিয়ে আমার দিকে তাকাল। আমরা কি করব? আমরা পালাবো, আমি বললাম। আমরা মিউজিয়ামের পেছনের দরজা দিয়ে বেরিয়ে প্রাচীন জেরুজালেমের গলিতে ছুটে পালালাম। পেছনে কালো পোশাক পরা লোকেরা আমাদের তাড়া করল। আমরা প্রাচীন শহরের গলি ঘুজি পার হয়ে একটা বাজারে পৌঁছলাম। সেখানে জনতার মধ্যে মিশে গেলাম। আমরা জানতাম আমাদের কাছে সময় কম। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করবেই। আমাদের একটা প্ল্যান দরকার, আমি বললাম। আমি জানি কোথায় যেতে হবে, জসিম হঠাৎ বলল। তার চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস দেখলাম। কোথায়?
দুবাই। TRM-7 এর ভেতরে আমি একটা ম্যাপ দেখতে পাচ্ছি। কোঅর্ডিনেট। আমরা সেই রাতেই জেরুজালেম থেকে দুবাই রওনা দিলাম। আমাদের পেছনে টেম্পোরাল গার্ডিয়ানরা ছিল, কিন্তু আমরা কৌশলে তাদের এড়িয়ে যেতে সক্ষম হলাম। দুবাইতে পৌঁছে আমরা সেই কোঅর্ডিনেটে গেলাম, যেটা ছিল বুর্জ খলিফার কাছে একটি লুকানো বাড়ি। বাড়িটির বাইরে লেখা ছিল দাস হ্যামিল্টন ফাউন্ডেশন গো। এটা তোমার বাবা-মার ফাউন্ডেশন, আমি অবাক হয়ে বললাম। আমরা ভেতরে ঢুকলাম আর দেখলাম একটি সুন্দর অফিস। রিসেপশনে একজন মহিলা ছিলেন। তিনি জসিমকে দেখে অবাক হলেন। তুমি জসিম হ্যামিল্টন? তিনি জিজ্ঞেস করলেন। জসিম মাথা নাড়ল। আমরা তোমার অপেক্ষা করছিলাম, মহিলাটি বললেন। আমার নাম ডক্টর সারা আহমেদ। আমি তোমার বাবা-মার সহকর্মী ছিলাম গ। ডক্টর আহমেদ আমাদের একটি গোপন লিফটে নিয়ে গেলেন, যেটা আমাদের নিয়ে গেল মাটির নিচে একটি বিশাল ল্যাবরেটরিতে। এখানেই তোমার বাবা-মা তাদের আসল গবেষণা করতেন, ডক্টর আহমেদ বললেন। টেম্পোরাল গার্ডিয়ানরা জানত না এই জায়গার কথা গু। কিন্তু আপনি কিভাবে জানলেন আমরা আসব? জসিম জিজ্ঞেস করল। কারণ তোমার বাবা-মা সময়ের সাথে খেলতে শিখেছিলেন, ডক্টর আহমেদ বললেন। তারা জানতেন ভবিষ্যতে কি ঘটবে। তারা জানতেন টেম্পোরাল গার্ডিয়ানরা তাদের হত্যা করবে, তাই তারা তোমাকে বাঁচানোর ব্যবস্থা করেছিলেন। তারা জানতেন তুমি একদিন TRM-7 নিয়ে এখানে আসবে গি। কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন তারা এতটা বিপদ নিলেন? কারণ TRM-7 আসলে শুধু সময় নিয়ন্ত্রণের জন্য নয়, ডক্টর আহমেদ বললেন। এটা মানবজাতির ভবিষ্যৎ বাঁচানোর একমাত্র উপায় গু। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। আমাদের গ্রহের ভবিষ্যৎ অন্ধকার, ডক্টর আহমেদ বললেন। তোমার বাবা-মা একটি প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যা দিয়ে কোনো নির্দিষ্ট স্থানে সময়ের গতি ধীর করা যায়। এর মাধ্যমে আমরা পৃথিবীকে আসন্ন জলবায়ু বিপর্যয় থেকে বাঁচাতে পারি, ধীরে ধীরে গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমিয়ে এনে। কি? আমি বুঝতে পারছি না, জসিম বলল। দেখো, আমাদের গ্রহে এমন কিছু এলাকা আছে যেখানে কার্বন ডাই অক্সাইড দ্রুত বাড়ছে, ডক্টর আহমেদ বললেন। TRM-7 ব্যবহার করে আমরা সেই এলাকায় সময়ের গতি ধীর করতে পারি, যাতে সেখানে দূষণ কম হয়। এটা হবে মানবজাতির রক্ষাকবচ। কিন্তু টেম্পোরাল গার্ডিয়ানরা কেন এটা চায় না? আমি জিজ্ঞেস করলাম। কারণ তারা ভয় পায় যে এই প্রযুক্তি সাধারণ মানুষের হাতে চলে গেলে সময়ের সাথে অবাধে খেলা শুরু হবে, ডক্টর আহমেদ বললেন। তারা নিজেরাই এই ক্ষমতা রাখতে চায়। হঠাৎ করে আমরা শুনতে পেলাম একটা বিস্ফোরণের শব্দ। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করেছিল। দ্রুত, ডক্টর আহমেদ বললেন। আমাদের কাছে সময় কম নেই। তিনি আমাদের নিয়ে গেলেন ল্যাবের পেছনের দিকে, যেখানে ছিল একটি বিশাল যন্ত্র। এটা TRM প্রধান 7টি TRM যন্ত্রের নিয়ন্ত্রক। TRM-7কে এর সাথে সংযুক্ত করগ। জসিম যন্ত্রটি বের করল আর সংযুক্ত করল বড় যন্ত্রের সাথে। হঠাৎ করে সারা ঘর আলোকিত হয়ে উঠল নীল আলো। এখন তোমার হাতের চিহ্ন ব্যবহার করো, ডক্টর আহমেদ বললেন। জসিম তার হাতের ত্রিভুজাকার চিহ্ন যন্ত্রের একটি অনুরূপ চিহ্নের উপর রাখল। সাথে সাথে একটি শক্তিশালী নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। টেম্পোরাল গার্ডিয়ানরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল, কিন্তু তারা যেন ধীরে ধীরে চলছিল। তাদের গতিবিধি যেন স্লো মোশনে ছিল। সময়ের গতি ধীর হয়ে গেছে তাদের জন্য, ডক্টর আহমেদ বললেন। কিন্তু আমরা TRM-7 এর সংযোগে আছি, তাই আমরা স্বাভাবিক গতিতে চলতে পারছি। আমরা টেম্পোরাল গার্ডিয়ানদের পাশ দিয়ে বেরিয়ে গেলাম। তারা যেন স্থির হয়ে গিয়েছিল। আমরা কি করব? জসিম জিজ্ঞেস করল। আমরা TRM প্রধান নিয়ে নেপালে যাব, ডক্টর আহমেদ বললেন। সেখানে হিমালয়ের পাদদেশে তোমার বাবা-মা একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিলেন। সেখানে তারা TRM প্রধানকে সম্পূর্ণ করবেন। এরপর শুরু হল আমাদের অবিশ্বাস্য যাত্রা। TRM প্রধান নিয়ে আমরা দুবাই থেকে নেপাল গেলাম। পথে টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের পেছনে লেগে রইল। আমরা কখনো ট্রেনে, কখনো বিমানে, কখনো বা গাড়িতে করে এগিয়ে চললাম। কাঠমান্ডুতে পৌঁছে আমরা একটি পুরানো গাড়ি ভাড়া করে হিমালয়ের পাদদেশে চলে গেলাম। ডক্টর আহমেদ আমাদের নিয়ে গেলেন এক নির্জন পাহাড়ি এলাকায়, যেখানে একটি গুহার মুখ ছিল। এখানেই তোমার বাবা-মা TRM প্রধানের প্রযুক্তি সম্পূর্ণ করতে চেয়েছিলেন, ডক্টর আহমেদ বললেন। আমরা গুহার ভেতরে ঢুকলাম। ভেতরে ছিল একটি অত্যাধুনিক ল্যাব, সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেখানে লর্ড হ্যামিল্টন আর মালিকা দাস তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমরা TRM প্রধানকে সক্রিয় করব, ডক্টর আহমেদ বললেন।
তারপর এটা কাজ করবে সারা বিশ্বে, ধীরে ধীরে দূষিত এলাকাগুলোর সময়ের গতি কমিয়ে এনে আমরা টিআরএম প্রধান স্থাপন করলাম ল্যাবের কেন্দ্রে। জসিম আবার তার হাতের চিহ্ন ব্যবহার করল যন্ত্রটি সক্রিয় করতে। একটি বিশাল নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। কিন্তু হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ডক্টর আহমেদের চোখে একটা অদ্ভুত হাসি। তিনি একটা বন্দুক বের করলেন। ধন্যবাদ জসিম, তিনি বললেন। এখন আমি টিআরএম প্রধান নিয়ন্ত্রণ করব। এটা বিশ্বকে বাঁচাবে না, বরং আমাকে বিশ্বের শাসক বানাবে। আমরা অবাক হয়ে গেলাম। আপনি কে? জসিম জিজ্ঞেস করল। আমি টেম্পোরাল গার্ডিয়ানদের প্রধান, ডক্টর আহমেদ হাসলেন। আমি তোমার বাবা-মাকে হত্যা করার আদেশ দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে তারা টিআরএম ৭ তোমার হাতে দিয়ে গেছেন। আমি অপেক্ষা করেছি যে তুমি একদিন এটা নিয়ে এখানে আসবে। জসিম আর আমি ফাঁদে পড়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমরা বিশ্বকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা এক বিশ্বধ্বংসী অস্ত্র দিয়ে দিয়েছিলাম টেম্পোরাল গার্ডিয়ানদের হাতে। আমি টিআরএম প্রধান ব্যবহার করব সময়ের গতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু শুধু আমার নিজের স্বার্থে, ডক্টর আহমেদ বললেন। আমি আমার শত্রুদের সময় ধীর করে দেব, আর নিজে দ্রুত গতিতে চলব। আমি অজের হব। কিন্তু হঠাৎ করে জসিম একটা অদ্ভুত কাজ করল। সে তার হাতের চিহ্নে জোরে চাপ দিল। টিআরএম প্রধান থেকে একটি তীব্র আলো বের হল, আর ডক্টর আহমেদ যেন স্থির হয়ে গেলেন। এটা কি তুমি করছো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, জসিম বলল। আমি বুঝতে পারছি কিভাবে এটা কাজ করে। আমি তার সময়কে ধীর করে দিয়েছি। আমরা দ্রুত ডক্টর আহমেদের হাত থেকে বন্দুক নিয়ে নিলাম। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি আমার বাবা-মা কি চেয়েছিলেন, জসিম বলল। তারা টিআরএম প্রধান ব্যবহার করতে চেয়েছিলেন বিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনতে। আমরা সেটাই করব। জসিম আবার টিআরএম প্রধানের সামনে দাঁড়াল। তার হাতের চিহ্ন আবার সক্রিয় হল। নীল আলো ছড়িয়ে পড়ল সারা ল্যাবে, তারপর বাইরে, তারপর পুরো পাহাড়ে, তারপর সারা নেপালে, তারপর ধীরে ধীরে সারা পৃথিবীতে। সময় সঠিক হবে, জসিম ফিসফিস করে বলল। আমি দেখলাম জসিমের চোখে একটা অদ্ভুত আলো জ্বলছে। সে যেন ক্ষণিকের জন্য তার বাবা-মার মতো দেখাচ্ছিল। টিআরএম প্রধান সম্পূর্ণ সক্রিয় হবার পর আমরা বুঝতে পারলাম যে বিশ্বে কিছু বদলে গেছে। আমরা বাইরে গিয়ে দেখলাম আকাশ আগের চেয়ে নীল, বাতাস আগের চেয়ে পরিষ্কার। ৬ মাস পর বিজ্ঞানীরা অবাক হয়ে ঘোষণা করলেন যে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করেছে। গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমছে। কেউ বুঝতে পারছিল না কিভাবে এটা সম্ভব হচ্ছে। কিন্তু আমরা জানতাম। টিআরএম প্রধান সারা বিশ্বে দূষিত এলাকাগুলোর সময়ের গতি ধীর করে দিয়েছিল, যার ফলে সেখানে দূষণের মাত্রা কমে যাচ্ছিল। ধীরে ধীরে আমাদের গ্রহ ফিরে পাচ্ছিল তার হারানো ভারসাম্য। জসিম আর আমি টিআরএম প্রধান সুরক্ষিত রাখার জন্য হিমালয়ের গুহায় থাকার সিদ্ধান্ত নিলাম। জসিম এখানে তার বাবা-মার গবেষণা চালিয়ে যাচ্ছে, আর আমি তার পাশে আছি, যেমন আমি সবসময় ছিলাম। আমি ফরিদা, আর আমার ছেলে জসিম আমাকে বিয়ে করবে, এই কথাটা আমি কখনো কল্পনাও করিনি। কারণ জসিম আমার ছেলে নয়, তবে সে আমার পরিবার। আমরা এখন একসাথে আছি, এক অসাধারণ গবেষণার দায়িত্বে, যা পৃথিবীকে বাঁচাচ্ছে। আমরা হারিয়ে যাওয়া বাবা-মার সন্তান অভিভাবকের সম্পর্ক নয়, আমরা হয়ে উঠেছি একটি মিশনের ২ সহযোদ্ধা, যারা বিশ্বের ভবিষ্যৎ রক্ষা করছে। টেম্পোরাল গার্ডিয়ানরা এখনও আমাদের খুঁজছে, কিন্তু আমরা সময়ের রহস্য জেনে গেছি। আমরা জানি কিভাবে লুকিয়ে থাকতে হয়, কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে লড়াই করে যেতে হয়। এই রহস্যময় ও রোমাঞ্চকর গল্পের এখানেই শেষ নয়। এটা শুধু শুরু। কারণ সময় একটি অনন্ত নদীর মতো, সে সবসময় প্রবাহিত হয়।